স্টক মার্কেট ফর বিগিনার্স এর 4 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা কথা বলতেছি। তো আমরা সব মিলিয়ে হয়তো আমরা 6-7টা সেশনের মতো আমাদেরকে নিতে হবে মোটামুটি সবকিছু বোঝার জন্য। তো আমরা আস্তে আস্তে আগাই। গতকালকে সেশনে আমরা কথা বলছিলাম মূলত ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে। তো আমি আজকের সেশনে ঢোকার আগে আমি গতকালকে সেশনটি একটু 5 মিনিটসে রিভিউ করে আসি। তো আমরা যেখানে ছিলাম যে আমরা যারা সাধারণ মানুষ কোনটা ভালো শেয়ার কোনটা মন্দ শেয়ার এই জিনিসটা বুঝি না, অত সময় দিতে পারবো না, বা ছাত্র জীবনে আসলে এত সময় স্টকের পেছনে দেয় এটা একদম লস প্রজেক্ট, বা যারা চাকরি করে হয়তো 5-10 হাজার টাকা সে বিনিয়োগ করতে পারবে প্রতি মাসে, তার স্টক নিয়ে এত পড়াশোনা করলে তার এখানে মূল কাজটা এখানে ক্ষতিগ্রস্ত হবে। আমরা বলছিলাম বরং ওই সময়টা কাজে লাগায় সে কোনো একটা স্কিল ডেভেলপ করে সে চেয়ে বেশি টাকা আয় করতে পারবে, অথবা ওই সময় কোনো একটা ব্যবসাও দাঁড় করানো যাবে। সুতরাং কোনো ছাত্র বা চাকরিজীবী যে 5-10 হাজার টাকা বিনিয়োগ করবো কখনোই স্টক মার্কেট নিয়ে অতিমাত্রা গবেষণা করবে না, এটা একদম লস প্রজেক্ট। কারণ এখানে প্রচুর সময় নষ্ট হবে তার। তাহলে তারা কি করবে? সেখানে আমরা আনছিলাম P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্যামসি। তারা বললো তারা অত্যন্ত দক্ষ, বললো যে আপনাদের টাকাগুলো আমাদেরকে দেন, আমরা আপনাদের টাকাগুলো বিনিয়োগ করে দিব। এবং প্যামসি বিনিয়োগকারীদের কাছ থেকে 1 কোটি টাকা সংগ্রহ করলো 10 লক্ষ ইউনিট শেয়ার বিক্রি করার মাধ্যমে। এরপর কোম্পানি এই 1 কোটি টাকা বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করলো, শেয়ারে বিনিয়োগ করছে, বন্ডে বিনিয়োগ করছে, এফডিআর করছে, বিভিন্নভাবে টাকা কাজে লাগাইছে। তো আমরা বলছিলাম আমাদের এইখানে যে প্যামসি তারা হচ্ছে ফান্ড ম্যানেজার, তারা হচ্ছে ফান্ড ম্যানেজার। তো এই ফান্ড ম্যানেজার জনগণ থেকে যে টাকা নিল 10 লক্ষ ইউনিট বিক্রি করার মাধ্যমে, সেখানে কেউ হচ্ছে যে 1,000 ইউনিট কিনছে, কে 2,000 ইউনিট কিনছে, হ্যাঁ, একজন এক এক পরিমাণ ইউনিট কিনছে, প্রতি ইউনিটের দাম হলো 10 টাকা। প্যামসি কোম্পানির কাছ থেকে তারা কিনছে। সে ফান্ড ম্যানেজার কিছু টাকা স্টকে বিনিয়োগ করলো, সে কিছু টাকা এখান থেকে বন্ডে করছে, কিছু টাকা এফডিআর করছে, হ্যাঁ, এটা তার পলিসি অনুযায়ী। যদি সরিয়ে ফান্ড, তো সেক্ষেত্রে সে ডেফিনেটলি বন্ডে বা এফডিআর সে বিনিয়োগ করবে না, সেক্ষেত্রে শুধুমাত্র সে হালাল যে স্টকগুলো সেগুলোতে বিনিয়োগ করবে। সুতরাং এটা ওই মিউচুয়াল ফান্ডের নেচার অনুযায়ী। তো এটা বিনিয়োগ করে সেখান থেকে কিছু প্রফিট জেনারেট করছে। সেই প্রফিটের কিছু অংশ এখানে যে ফান্ড ম্যানেজ করছে তারা এখানে স্টাফদের বেতন, তার এখানে ঘর ভাড়া, তাদের ম্যানেজমেন্ট কস্ট, আর যে কিছু অংশ থাকে সেখান থেকে ইনভেস্টরদের তারা একটা রিটার্ন দিছে। 1 বছরে একটা রিটার্ন তারা হচ্ছে যে দিছে। সরকারি বা বাধ্যবাধকতা হচ্ছে 70% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিতে হবে, বাকি কিছু রয়ে গেছে সেগুলো তারা আবার রিইনভেস্ট করছে। তো আমরা বলছিলাম দুই ধরনের এই যে ফান্ড ম্যানেজ করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে, এই কোম্পানিগুলোকে বলা হয় মিউচুয়াল ফান্ড কোম্পানি। আর মিউচুয়াল ফান্ড হয় দুই ধরনের, একটা ক্লোজ এন্ড, একটা হচ্ছে ওপেন এন্ড। আর ক্লোজ এন্ড গুলো বলছিলাম আমরা যেটা হচ্ছে মেয়াদি, যেটার একটা মেয়াদ থাকবে, একটা নির্দিষ্ট টাইম পরে যে মিউচুয়াল ফান্ডটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে কি হয় বলুন? একটা মিউচুয়াল ফান্ড ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডটা ক্লোজ হয়ে গেল একটা তারিখে, গিয়ে ক্লোজ হয়ে গেল 2032 সালে ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে গেলে তারা এখন ভোটাভুটি করবে যে জনগণ কি চাই। যদি চাই যে এতটা বিক্রি করে জনগণকে ভাগ করে দিবে ইউনিট অনুযায়ী, সেটাও সে করতে পারবে। আবার সে চাইলে ওপেন এন্ডে কনভার্ট হয়ে যেতে পারবে। ওপেন এন্ডে কনভার্ট হওয়া মানে হচ্ছে যে তার ওই সময়ে যে তার যে মার্কেট প্রাইসে তার যে হচ্ছে যে প্রাইসটা ন্যাবটা তার ওই ন্যাবে কনভার্ট হয়ে যাবে তখন। এটা তখন কোম্পানির সাথে তার লেনদেন চলবে, দুইটাই করতে পারে ভোটাভুটির মাধ্যমে। আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হচ্ছে এটার কোনো আসলে মেয়াদ ছিল না, এটা আনলিমিটেড টাইম ধরে চলবে, সে টাকা নিতে থাকবে এবং আনলিমিটেড টাইম ধরে চলবে। এই ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডটা কিন্তু মার্কেটে কেনা বেচা করা যায়, একজন থেকে আরেকজনের কাছে কেনা বেচা করা যায়। কিন্তু ওপেন এন্ডটা কিন্তু কেনা বেচা করা যায় না, এটা আপনি কোম্পানির কাছ থেকে ইউনিটগুলো নেবেন, কোম্পানির কাছে ইউনিটগুলো সারেন্ডার করবেন। এই ক্লোজ এন্ডটা আবার হচ্ছে যে ওপেন মার্কেটে কেনা বেচা করার সময় যদি এখানে কোনো কাস্টমার না থাকে, আপনি তো যদি বায়ার না থাকে আপনি চাইলে সেল করতে পারবেন না। কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড যে কোনো সময় কোম্পানির কাছে সারেন্ডার করা যায়, কোম্পানি আপনার টাকা আপনাকে ফেরত দিবে। না বলছিলাম এটা অনেক বেশি ভলাটাইল, এটা লেস ভলাটাইল। ভলাটাইল মানে এটা প্রাইস অনেক আপ ডাউন করে এবং এটার প্রাইস অনেক কম আপ ডাউন করে। এটার প্রাইস আপ ডাউন করার সুযোগ আসলে নাই, কারণ এখানে তো আসলে কেউ বাই সেল করতেছে না, কোম্পানির কাছ থেকে আপনি নিচ্ছেন আবার রিডিম করতেছেন, এটা আমরা বলবো। তো মিউচুয়াল ফান্ডের গল্প বলতে আমরা বলছিলাম যে বেকুব জনগণ ভাবছিল যে মিউচুয়াল ফান্ডের প্রাইস অন্য শেয়ারের মতো ডাবল ট্রিপল হয়ে যেতে পারে, হ্যাঁ। তো এই জন্য তারা ভাবছিল 10 টাকা দিয়ে তারা কিনছে, এটার দাম অনেক বাড়তে পারে। আসলে তো মিউচুয়াল ফান্ড এইভাবে আসলে মুভ করা পসিবল না। কখন পসিবল সেটা আপনাদের বলছিলাম, যে কখন পসিবল মিউচুয়াল ফান্ডের প্রাইস ধরেন 2 গুণ 3 গুণ হয়ে গেল, এটা কখন পসিবল? 2 গুণ 3 গুণ হয়ে গেল মিউচুয়াল ফান্ডের প্রাইস, আজকে আমরা দেখাবো এটা কেমন হয়। মিউচুয়াল ফান্ডের প্রাইস তো আসলে 10-20-30% বেশি বাড়ার, এর চেয়ে বেশি বাড়া পসিবল না 1 বছরের মধ্যে। ম্যাক্স 50% বাড়তে পারে হয়তো, এর চেয়ে বেশি জানি জুয়েল যদি বাড়ে ডাবল হয়, এটা কেমন পসিবল? তো কোন পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ডের ধরুন প্রাইস অনেক বেশি বেড়ে যেতে পারে? কালকে কালকে সেশনে যারা ছিলেন মনে আছে কারো? মানে মিউচুয়াল ফান্ড তো প্রাইস তো আর আপনার এটা অস্বাভাবিক রকম বাড়ার কোনো সুযোগ নাই, কিন্তু এরপরও কখন বাড়তে পারে অস্বাভাবিক রকমের? যখন সেখানে গ্যামলাররা ঢুকবে, এটা আমরা দেখাবো আজকে গ্যামলাররা কিভাবে এই কাজটা করে, হ্যাঁ।
তো বেকুব জনগণ ওরা ভাবছিল যে মিউচুয়াল ফান্ডের দাম অনেক বাড়বে, আসলে বাড়তেছে না, এই জন্য ওরা ক্রয় মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে দিয়েছে। তো মার্কেট ডিমান্ড না থাকে, এটা আস্তে আস্তে প্রাইস কমতে কমতে 5 টাকা হয়ে গেল। আমরা আমাদের অনেকগুলো মিউচুয়াল ফান্ড দেখাছিলাম যেগুলোর প্রাইস কমে গেছে। শুধু মার্কেট ডিমান্ড না, এখানে যা যেসব কোম্পানি আসছে এরা অনেক ভন্ডামি করার কারণেও মানুষের আস্থা হারাইছে। আমাদের মিউচুয়াল ফান্ডের উপরে জনগণের কোনো আস্থা নাই, এই জন্য মিউচুয়াল ফান্ডের মার্কেটও নেই, এবং যারা এখানে ম্যানেজ করতেছিল এরা আসলে 2 নাম্বার লোক, হ্যাঁ। এই কারণে জনগণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে না। তো বছর শেষে তবে হ্যাঁ, প্যামসি যদি কখনো মিউচুয়াল ফান্ড আনে তাহলে আপনাদের সাথে এরকম বন্যাই অবশ্য করবে না। হ্যাঁ, যদি কখনো আনে আর কি, পিটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নয়, বাস্তবে যদি কোনো কোম্পানি হয় আর কি। হ্যাঁ। তো বছর শেষে প্যামসি ঘোষণা করলো যে ঠিক আছে, আমাদের প্রতি ইউনিটে 1 টাকা 20 পয়সা লাভ হয়েছে, তো 1 টাকা আপনাদেরকে দিয়ে দিলাম, জান আপনাদের 1 টাকা দিয়ে দিলাম এখানের মধ্যে, আর 20 পয়সা আমরা রিইনভেস্ট করবো। তো এরপর আমরা অঙ্ক করতে বলছিলাম ডিভিডেন্ডটা হচ্ছে কত পার্সেন্ট। প্যামসি কোম্পানি সে হচ্ছে যে তার 10 টাকা ফেস ভ্যালুর ইউনিটে 1 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। তাহলে প্যামসি ঘোষণা করবে যে আপনাদেরকে 10% আমরা ডিভিডেন্ড দিচ্ছি, কিন্তু এই শেয়ারটা যে 5 টাকা দিয়ে কিনছে, ওর তো আসলে আরো বেশি লাভ হয়েছে, ওর লাভ হয়েছে আসলে 20%। এখান থেকে আমরা দেখলাম যে আপনি যদি ফেস ভ্যালু হচ্ছে কম দামে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনার ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো হবে। এবং এরপর আমরা দেখাইছিলাম যে ফেস ভ্যালু হচ্ছে কম দামে তো অনেক মিউচুয়াল ফান্ড আছে, এরপর ওগুলো কিনবো কিনা। আমরা এই সিদ্ধান্তে আসছিলাম যে ম্যানেজমেন্ট যেহেতু 2 নাম্বার, সুতরাং যেমন হবো এটা আমরা গবেষণা করবো না, এটা আমরা কিনবো না, এগুলো ধারে কাছে আমরা যাবো না। তো আমরা বাংলাদেশের কিছু ক্লোজ এন্ড কিছু মিউচুয়াল ফান্ড কালকে আপনাদেরকে দেখাছিলাম। আজকে আমরা মূলত ওপেন এন্ড কিছু মিউচুয়াল ফান্ড আপনাদের দেখাবো, এবং এগুলোতে কিভাবে বিনিয়োগ করতে পারেন এটা আমরা দেখাবো। আমি এখনো বাংলাদেশে ক্লোজ এন্ড মিউচুয়াল 2-1টা ফান্ড ছাড়া আর অন্য কোনো ফান্ডে বিনিয়োগ করতে সাজেস্ট করি না লোকজনকে, যেহেতু এখানে আমাদের কোনো আস্থা নাই এই সেক্টরটার উপরে। এখানে আমি কিছু আপনাদের দেখাছিলাম যে ম্যাচ শেষ হবে কখন, সেগুলো অনুযায়ী। তবে যথারীতি যেহেতু আমরা এই সেক্টরে যাচ্ছি না টোটালি, আমাদের আস্থাও নাই, সেই জন্য আমরা এটা নিয়ে আর খুব ডিপ ডিগিং করে নিই, আমরা মূলত নিয়ে কথাবার্তা বলবো। তো এই বলে গতকালকে সেশনটা শেষ হয়েছিল। আজকের সেশনে আমরা একটু গল্প করতে চাচ্ছি সবার সাথে, কি বলেন? হ্যাঁ, আপনারা জানেন দিন পরে হচ্ছে iPhone 16 আসবে মার্কেটে, হ্যাঁ। এই যে কয়েকদিন পর সেপ্টেম্বরে iPhone 16 আসবে। এখন আমরা যদি ঘোষণা দিই আমরা 50% ডিসকাউন্টে iPhone 16 বিক্রি করবো, ধরলাম iPhone 16 মার্কেট প্রাইস 1 লাখ টাকা, ধরলাম 1 লাখ টাকা। এখন আমরা ঘোষণা দিলাম যে এটা আমরা 50% ডিসকাউন্টে আমরা iPhone 16 বিক্রি করবো। বিক্রি করে প্রফিট করা যাবে কিনা, ইয়েস একটু কমেন্টে লেখেন। আপনার যা মনে হয়, ইনস্ট্যান্ট যা মনে হয়, এত গবেষণা করার দরকার নাই, এমনি জাস্ট যা মনে হয় আপনার, যা আপনার যা মনে হয়। সুমাই বলছে ইয়েস, নো, নাইদুল বলছে 1000%। আচ্ছা, আপনারা জানেন যে আইফোন হচ্ছে আপনি যেখান থেকে কিনেন, আইফোন হচ্ছে যে ও কোম্পানি যে প্রাইসটা সেট করে দিছে ওই প্রাইসেই। দুবাইতে হয়তো এখানের মধ্যে আম, যেহেতু ইলেকট্রনিক প্রোডাক্টের উপরে কোনো ট্যাক্স নাই, আর সেই জন্য হয়তো এখানে কিছুটা কম প্রাইসে কেনা যায়। অ্যাপল স্টোরের থেকে আপনি কিন্তু ওই যে প্রাইসটা আছে ওই প্রাইসে কিনতে হবে অ্যাপল স্টোর থেকে যদি আপনি কিনেন। বাইরে থেকে অনেক জায়গায় হয়তো কিছু কম প্রাইসে কেনা যায়, কিন্তু এটা খুব বেশি প্রাইস আসলে আইফোনের প্রাইস ভ্যারি করে না। ভ্যারি করে মূলত ট্যাক্সের কারণে। বাংলাদেশে গেলে সেটার দাম কেন বাড়ে, কারণ বাংলাদেশে এখানের মধ্যে মোবাইল সেটের উপর ট্যাক্স অনেক বেশি, এই জন্য প্রাইসটা বেড়ে যায়। কিন্তু নর্মালি তো আপনি যেখানে যাবেন যান, ওইটা ডলারে কনভার্ট করলে যা হবে এটা তাই। এটা 50% ডিসকাউন্টে আইফোন সেল করে কিন্তু অনেক প্রফিট করা যাবে। দেখাচ্ছি আমরা এখন কিভাবে করা যায়, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমত আমি যদি আপনাদেরকে যদি বলি যে আমি 50% ডিসকাউন্টে আপনাকে আইফোন দিব, আপনি আমাকে অ্যাডভান্স টাকা দিবেন, অগ্রিম টাকা দিবেন, ধরেন iPhone 16 দাম আর ধরলাম 1 লাখ টাকা, তবে আমাকে অগ্রিম 50,000 টাকা দিবেন। এটা খুব বেশি লোক এই টাকাটা দিতে রাজি হবে? আমাকে অ্যাডভান্স দিতে হবে টাকাটা। আমি হচ্ছে সেট বের হওয়ার পরে দিবেন এরকম না, অ্যাডভান্স দিবেন টাকাটা। খুব বেশি লোক হয়তো রাজি হবে না। তাহলে লোকদের রাজি করার জন্য আমাকে একটা বানাইতে হবে, একটা একটা ন্যারেটিভ বানাইতে হবে আমাদেরকে, একটা ন্যারেটিভ, হ্যাঁ। আমরা যারা মূর্খ লোক তারা যদি কোনো মিথ্যা কথা বলি ওটার বলে গুজব। আমরা যারা মূর্খ লোক তারা যদি কোনো মিথ্যা কথা বলি এটার বলা হয় গুজব। আর যারা অত্যন্ত জ্ঞানী লোক, বুদ্ধিজীবী টকশো করে, ওরা যখন কোনো মিথ্যা কথা বলে তারা বলে ন্যারেটিভ। তো তারা হচ্ছে যে কোনো ঘটনার একটা ন্যারেটিভ বিল্ড আপ করে, হ্যাঁ। আপনার পৃথিবীতে যত বড় হয়েছে ন্যারেটিভ বিল্ড আপ করতে হয়, হ্যাঁ। তো না আমার যা আমার আমার বুঝে যেটা বুঝি আর কি, একটা ন্যারেটিভ বিল্ড আপ করতে হয়, এবং এই যে বুদ্ধিজীবীদের নিয়োগ করা হয় যে তোমরা ন্যারেটিভ বানাবে এরকম। আপনার একটা ন্যারেটিভ বানাইতে হবে। ন্যারেটিভটা কি? ন্যারেটিভটা হচ্ছে যে আইফোনটা আমরা ফ্যাক্টরি থেকে কিনবো, ফ্যাক্টরি থেকে কিনবো, ফ্যাক্টরি থেকে কেনার কারণে আমাদের এটার কোনো আমরা এটা যেহেতু আমরা এটা দোকান ভাড়া দেওয়া হচ্ছে না, আমাদের মার্কেটিং এর কোনো লোক নাই, আমাদের বিপণনের জন্য আলাদা করে কোনো টাকা খরচ খরচ হচ্ছে না এখানের মধ্যে, আমাদের কোনো সেলসম্যান জন্য আলাদা কোনো টাকা খরচ খরচ হচ্ছে না, হ্যাঁ। লক্ষ লক্ষ টাকা আমাদের সুপার মলের মধ্যে ভাড়াটা দেওয়া লাগতেছে না। আমরা খুবই অল্প প্রাইসে ফ্যাক্টরি থেকে কালেক্ট করব। ফ্যাক্টরি থেকে কালেক্ট
করতে পারার কারণে আমরা এটা আপনাদেরকে 50% ডিসকাউন্টে দিতে সক্ষম। তবে আপনারা অনেক অর্ডার দিলে তখন আমরা এই কাজটা করতে পারবো, আইফোন কোম্পানি আমাদেরকে দিবে এই ধরনের একটা ন্যারেটিভ। তবে সেটা বিশ্বাসযোগ্য হইতে হবে একটু কাছাকাছি, আবার আপনার অবিশ্বাসযোগ্য কিছু হলে আবার হবে না। যেরকম ধরেন আপনার আমাদের দেশে ধরুন গত 16 বছর একটা ন্যারেটিভ বিল্ড আপ করছে যে হচ্ছে যে বিকল্প কই, হ্যাঁ বিকল্প নাই। এগুলো নিয়ে বুদ্ধিজীবীরা কিন্তু কাজ করে গেছে যে বিকল্প নাই, দেখেন কোনো বিকল্প নাই, তাহলে আমরা এদেরকে ক্ষমতা রাখতে হবে। তারপরে দেখেন এরা বাদ দিয়ে অন্য কোনো সরকার আসলে কি দেশ অস্থিতিশীল করে ফেলবে। এই ধরনের ন্যারেটিভ বিল্ড আপ করে হচ্ছে তারা ধরেন ক্ষমতা রাখা হইতে পারে, ব্যবসা হইতে পারে। এইটা খুব বিশ্বাসযোগ্য একটা ব্যাপার, তাই না? এটা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার না যে আমরা ফ্যাক্টরি থেকে কিনবো। বাস্তবতা হচ্ছে আপনি কোনো ব্র্যান্ড প্রোডাক্ট ওর ফ্যাক্টরি থেকে যদি কিনেন এবং যদি বেশি বাকে অর্ডার যদি দেন আপনার, ও আপনার থেকে প্রাইস কম রাখবে না। প্রাইস কম রাখার সিস্টেম, উল্টা প্রাইস আরো বেশি রাখতে পারে। আপনি উল্টার প্রাইস আর কেন বেশি রাখতে পারে সেটা একদিন বলবো আপনাকে, যে আপনি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট যদি ফ্যাক্টরি থেকে বেশি মাপ অ্যামাউন্টে যদি কিনেন আর উল্টা বেশি প্রাইস রাখবে। বেশি প্রাইস কেন রাখি, আচ্ছা একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে এই ফ্যাক্টরিগুলো এখানে ওরা যতটুকু ওদের প্রোডাকশন ক্যাপাসিটি, ওদের লোক বল ঠিক ওইভাবে ওখানে নিয়োগ করা আছে। এর চেয়ে বেশি একজন লোক ওরা রাখবে না এখানের মধ্যে। তো আপনি যদি হুট করে অনেক বেশি বাঘ অর্ডার দেন, তাহলে তার লোকবল বাড়াইতে হবে। এবং তারা আপনার সাথে কন্ট্রাক্ট করবে, আর কত বছরের জন্য আপনি এত অস্বাভাবিক হচ্ছে যে আপনার পিস আপনি কিনবেন, আপনার সাথে কন্ট্রাক্ট করবে, এরপর সে লোকবল নিয়োগ দিবে। শুরুর দিকে সে আপনাদের কম তো রাখবে না, প্রাইস উল্টা বেশি রাখবে। আপনি যদি আমি 1 লাখ পিস কিনবো, হ্যাঁ, কারণ ও তো ওটা ক্যাপাসিটি নাই। তাহলে জনগণকে বিশ্বাসযোগ্য একটা গল্প আমরা খাওয়াইলাম যে দেখেন এখানে আমরা কম প্রাইসে ফ্যাক্টরি থেকে কালেক্ট করবো। এটা বিশ্বাসযোগ্য একটা গল্প। এই গল্পটা জনগণ বিশ্বাস করবে কিনা? আচ্ছা কিছু লোক বিশ্বাস করলো। বিশেষ করে 100 জন, 100 জন আপনাকে 50,000 টাকা দিল। কতজন? 100 জন দিল। কত টাকা দিল? 50,000 টাকা দিল। তাহলে আপনি কত পাই গেলেন? আপনি 50 লাখ টাকা কালেক্ট করলেন। এখন আপনি কিন্তু আইফোনগুলো 1 লাখ টাকা দিয়ে কিনছেন। 1 লাখ টাকা দিয়ে কিনে আপনি আইফোন বেরোর সাথে সাথে 100 জন লোককে দিয়ে ফেললেন। এখন আপনি কিনছিলেন কত দিয়ে? আপনি তো 1 কোটি টাকা দিয়ে কিনছেন। আপনার বাই প্রাইস কত? 1 কোটি টাকা। 1 কোটি টাকার আইফোন আপনি 50 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, আপনার লস কত তাহলে? এখানে আমরা লসটা যোগ করি। আপনার লসটা কত? আপনি কিন্তু 1 কোটি টাকা দিয়ে কিনছেন, কিনে আপনি 100 জন লোককে দিয়ে দিচ্ছেন, আপনার লস কত হয়েছে বলেন? আপনি ওদের থেকে 50,000 টাকা নিয়েছেন, কিন্তু আপনি নিজে 1 লাখ টাকা করে কিনছেন, কিন্তু 100 জন লোককে দিয়েছেন আপনি। কত লস হলো আপনার? আমার সাথে যাতে একটু ইয়ে করেন। 50 লাখ টাকা লস হয়েছে। 50 লাখ টাকা আপনার লস হয়েছে। ওকে। এইবার এই 100 জন লোকরে দিয়ে আপনি হচ্ছে ভালো করে প্রচার প্রচারণা করলে এদেরকে বললেন যে তোমরা একটু ফেসবুক টিভি লিখো, এবং ওরা অবশ্যই ফেসবুকে লিখবে। কারণ হচ্ছে 1 লাখ টাকার আইফোন যদি কে 50,000 টাকা দিয়ে পায়, ও এটা নিজের মধ্যে রাখতে পারবে না। এটা ও এটা ধুমসে প্রচার প্রচার করবে। এটা এটাকে বলে সোশ্যাল প্রুফ। এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ। হ্যাঁ, এই লোকটা যায় ফেসবুক টেসবুকে সব জায়গায় ভরাই ফেলবে এবং আত্মীয় সবাই বলবে আরে পাইছিলাম রে পাইছিলাম রে, এরকম এটা কোম্পানি থেকে এরকম 50,000 টাকা দিয়ে কিনছিলাম। এখন সে খুবই বুক ফুলায় বলবে, হ্যাঁ এটা সে বুক ফুলায় সব জায়গায় প্রচার করবে। আপনি সুন্দর করে এই সুযোগটা নিলেন আপনি। এরপর আপনি আবার ঘোষণা দিলেন যে দেখেন গতবার কিন্তু অনেকে মিস করছেন, এবার কিন্তু মিস করিয়েন না, এইবার কিন্তু আপনারা মিস করবেন না, এবার কিন্তু আপনি কিনবেন। এইবার 1,000 লোক, 1,000 লোক আপনাকে আবারও 50,000 টাকা। তাহলে আপনি কত তুললেন? আপনি 5 কোটি টাকা তুললেন। আপনি 5 কোটি টাকা আপনি তুলে ফেললেন। হ্যাঁ? এখন আপনি কিন্তু আসলে 1 লাখ টাকা দিয়ে কিনছেন, আবার 1 লাখ টাকা দিয়ে কিনে আবার 1,000 লোকরে আপনি দিলেন। আপনি এবার কত টাকা লস হয়েছে? এবার কত টাকা লস হলো আপনার? আপনি 1 লাখ টাকা দিয়ে কিনে আপনি 1,000 লোকরে আপনি ফোন দিয়েছেন। আপনি ফোনগুলো কিনতে আপনার কত খরচ হয়েছে? আপনি 10 কোটি টাকা খরচ খরচ হয়েছে আপনার, কিন্তু 5 কোটি টাকা তুলছেন। তাহলে আপনার আরো 5 কোটি টাকা লস, আরো আপনার 5 কোটি টাকা লস। আচ্ছা আমি ধরলাম এইখানে এদেরকে যে প্রচার প্রচারণা করছেন, এদেরকে একদম ছবি টবি ফেসবুক টেসবুক দিয়েছেন, বুস্ট করছেন, আরো 50 লাখ টাকা এদের পিছনে খরচ হয়েছে আপনার। আপনি বর্তমানে 6 কোটি টাকা লসে আছেন। আপনি 6 কোটি টাকা লসে আছেন। এইবার এই 1,000 লোকরে, 1,000 লোক তো নিজের মধ্যে রাখতে পারবে না। আরে ওরা হচ্ছে যে 1 লাখ টাকার আইফোন 50,000 টাকা দিয়ে পাইছে, ওরা তো এটা আরো দুমচে প্রচার করবে এবং সব জায়গায় প্রচার করবে এবং মানুষকে বলবে আরে পাইছি এরকম। হ্যাঁ, আপনি এটা সুন্দর করে ওদেরকে ফেসবুকে ছবি টবি দেন, বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম জানেন, এটা বারবার প্রচার করেন যে আমরা ন্যারেটিভটা কিন্তু স্ট্রং রাখতে হবে। ওই বিকল্প কই, ওই টাইপের ন্যারেটিভ আপনাকে স্ট্রংলি আপনাকে সবসময় প্রচার করতে হবে। তো জনগণ তো বিশ্বাস করতেছে যে আসলে ফ্যাক্টরি থেকে না পসিবল। এইবার আপনি আবার বললেন যে এবার আমরা তৃতীয় ধাপে ধাপে শুরু করতেছি। এবার 10,000 লোক, আমরা কয়টা সাইকেল বলবো? একটা সাইকেল, দুইটা সাইকেল, তিনটা সাইকেলে যাচ্ছি আমরা। এইবার 10,000 লোক আপনাকে 50,000 টাকা।
দিল। 50 কোটি টাকা কালেক্ট করছেন আপনি, 50 কোটি টাকা আপনি কালেক্ট করলেন। এখন 50 কোটি টাকা কালেক্ট করিয়া আপনি তো ঠিকই, আপনাকে আবার কিন্তু আপনাকে আপনাকে আবারও 1 লাখ টাকা দিয়ে কিনতেছে, এবার আপনার কত লস? এবার আপনার কত লস? আরো 50 কোটি টাকা আপনার লস হইলো, আরো 50 কোটি টাকা আপনার লস হলো, আপনার শুধু লস বাড়তেছে, শুধু লস বাড়তেছে, আরো 50 কোটি টাকা লস আপনার। হ্যাঁ, এই আপনি চিন্তা করলেন, এইবার আসল খেলাটা দিতে হবে আপনাকে। তাহলে একটা দুটা তিনটা সাইকেল আপনি কন্টিনিউ করলেন, হ্যাঁ, আপনি তাহলে এই সাইকেলে শেষ করে দিতে পারতেন, আরেকটা সাইকেলে করলেন। এবার যেটা করলেন, আবার বেশি করে প্রচারণা করবে, এরা এরা নিজেরা প্রচার করবে, আপনি কিছু করা লাগবে না। এইবার 10,000 থেকে 1 লাখ লোক, 1 লাখ লোক আপনাকে 50,000 টাকা দিল, টোটাল 500 কোটি টাকা হইলো। সাইকেলটা ক্লোজ করে চম্পট, শেষ। কিন্তু আপনার টোটাল লস কত ছিল? প্রথমে 50 কোটি টাকা, এখানে মধ্যে 56 কোটি টাকা আপনার এখানে লস হয়েছিল। 500 কোটি টাকাতে 56 কোটি গেলে আপনি আরো 444 কোটি টাকা লয়ে চম্পট। আপনি চাইলে এখানে শেষ করতে পারতেন, আপনি এখানে শেষ করতে পারতেন, এখানেও আপনি এই 50 কোটি টাকা নিয়ে আপনি ভাগতে পারতেন। এখানে আপনার আমরা 6 কোটি টাকা যদি লস বাদ দিই, 40 কোটি টাকা লাভ হইতো আপনার। এই সাইকেলটা যত কন্টিনিউ করতে পারবেন আপনি, তত আপনার ম্যাক্স প্রফিট আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন। এই জিনিসটাকে বলা হয় পঞ্জি স্কিম, এটাকে বলা হয় পঞ্জি স্কিম। পঞ্জি স্কিম বলা হয় এটাকে। চার্লস পঞ্জি নামক এক ভদ্রলোক, ইউএস এর, উনি হচ্ছেন এই সিস্টেমের আবিষ্কার, এবং এই সিস্টেম করে উনি অনেক মানুষকে পথে বসাইছে। তো এই পঞ্জি স্কিমে কি হচ্ছে, তাহলে একজন প্রথমে ধরেন একজন দিয়ে শুরু করছে, এরপর ডাবল হয়েছে, আবার এখান থেকে দুজন, এর থেকে আবার দুজন। হ্যাঁ, আমরা কি এখানে আমাদের পঞ্জি স্কিম শুরু হয়েছিল কতজন দিয়ে? 100 জন দিয়ে শুরু হয়েছে, 100 জন থেকে 1,000, 1,000 থেকে 10,000, যদি এটা আরো বড় হারে বাড়বে, আপনি যদি 4 5 6 সাইকেল যদি কন্টিনিউ করতে পারেন আপনি, সেক্ষেত্রে এই সাইকেলটা আরো মানে বিস্তৃত, আপনি অনেক বেশি পরিমাণ টাকা মেরে দিতে পারবেন। এখন কখন বুঝবেন আপনি যে পঞ্জি স্কিম কোনো কিছু? যদি কোনো কোম্পানি অস্বাভাবিক যদি রিটার্ন যদি প্রমিস করে আপনাকে, আপনি জানেন আইফোন কখনো 50% ডিসকাউন্টে এটা কেনা পসিবল না, এটা সনি টিভি কখনো 50% ডিসকাউন্টে কেনা পসিবল না। ও যদি বলে আমি ফ্যাক্টরি থেকে কিনতেছি, এটা আসলে সম্ভব না, কারণ ফ্যাক্টরি থেকে যদি বড় অ্যামাউন্টে যদি কিনে, উল্টা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি হয়, আইফোন যদি হয়, আপনি যদি বেশি করে যদি কিনেন, দাম তো কম রাখবে না, দাম উল্টা আপনার কাছ থেকে আরো বেশি রাখবে। কেন বেশি রাখবে? কারণ হচ্ছে ওর ক্যাপাসিটি অতটুকু নাই, ব্র্যান্ডের প্রোডাক্ট ওর যতটুকু ক্যাপাসিটি অতটুকু সে প্রডিউস করে সে। আপনি যদি বেশি অর্ডার দেন, দাম তো কমবেই না, উল্টা দাম আপনাকে বাড়াই রাখবে সে। আপনি হুট করে সনি কোম্পানির বললেন আমার হচ্ছে এখন 1 লাখ পিস টিভি বানাই দাও, ওর এতটুকু ক্যাপাসিটি নেই, তাহলে আপনার জন্য সে ফ্যাক্টরি বড় করতে হবে, লোকজন নিয়োগ দিতে হবে, তাহলে আপনাকে এগুলো টাকা বেশি রাখবে। তাহলে এই পঞ্জি কোম্পানিগুলো, তারা যখন অস্বাভাবিক রিটার্ন যখন বলবে, এটা শুধু এই ধরনের ব্যবসা না, যে কোনো কোনো কিছুতে আপনাকে যদি অস্বাভাবিক কোনো রিটার্ন যদি প্রমিস করে, যে 20% রিটার্ন দিব, 30% রিটার্ন দিব, 40% দিব, আপনি বুঝবেন সন্দেহ করে এটা নিশ্চয় পঞ্জি স্কিম, এটা নিশ্চয়ই পঞ্জি স্কিম। এখন এই পঞ্জি স্কিমের মধ্যে কিন্তু এখানে এ এ লাভবান হয়েছে, এও লাভবান হয়েছে, ধরা খাইছে, কিন্তু শেষ টায়ার আসে। কখন চলে যাবে এটা কিন্তু আমরা হচ্ছে যে জানি না। এরকম কিছু পঞ্জি স্কিমের নাম বলতে পারবেন 2008-9 সাল থেকে যারা হচ্ছে বাংলাদেশে? কয়েকটা নাম বলতে পারবেন, আমি কয়েকটা নাম বলতে পারবো। আমি ইন্টারে পড়ি মনে হয় তখন, আমার অনেক কাজিনটা কিছু জিনিস এঙ্গেজে ছিল। আল্লাহ কি কুদরত, আমি জানি না, আমার কাছে টাকা পয়সা কোনো ছিল, আমি এগুলো তো মানে জড়ানোর মতো টাকা ছিল না আমার এগুলো, আমি জড়াই না এখন। ইউনিপে টু ইউ, রাইট, ইউনিপে টু ইউ, হ্যাঁ, ইউনিপে টু ইউ। তারপর হচ্ছে আপনার এমটিএফই, এমটিএফই। একজন কি বলছে, বি টাইগার্স, আচ্ছা বি টাইগার্স। মিম কোনটা আমি জানি না। সাহারা, আচ্ছা সাহারা, আমি নাম শুনি, ইউনিপিটুইন নামটা শুনছিলাম। এশিয়ান কি একটা জানা ছিল, এশিয়ান সামথিং এরকম কিছু একটা ছিল, ইভেল, ইভেলি ছিল। বিসমিল্লা অরেঞ্জ, হ্যাঁ বিসমিল্লা অরেঞ্জ, অরেঞ্জ এরকম। তাহলে এই জিনিসটা শেখার কারণে আপনি তাহলে লাইফ লং এখন আপনি সাবধানে থাকতে পারবেন আপনি এখানের মধ্যে। ডেস্টিনিটা মনে এমএলএম, এটা সম্ভবত এরকম পৌঁছি না, ডেস্টিনিটা মনে পৌঁছি না, এটা এমএলএম, ওটা আরেকটা সিস্টেমে কাজ করে। ডেস্টিনিটা সম্ভবত আরেকটা সিস্টেমে কাজ করে ওটা। এটা আমার, এটা পঞ্জি না সমান, এটা আরেকটা সিস্টেমে এটা প্রতারণা করা হয়, ওটা সিস্টেম আরেক রকম, এটা এমএলএম বলে ওগুলোরে। একটাতে দুইটা হাত বেরোয় সেটা। আর সেটা আরেক সময় একটু পড়াশোনা করে বলতে হবে, আমার এমএলএম নিয়ে আসলে খুব বেশি পড়াশোনা নাই। লাস্ট হলো এমটিএফ, লাস্ট এমটিএফ, হ্যাঁ রিং আইডি, ই অরেঞ্জ, হ্যাঁ ই অরেঞ্জ, অনেকগুলো এরকম। ওকে, তাইলে আপনি এগুলোতে সাবধান কিভাবে থাকবেন? যদি দেখেন কি অস্বাভাবিক রকম কোনো কিছু বলতেছে, 50% আপনাকে ডিসকাউন্ট সনি টিভি কিভাবে দিবে? এটা সম্ভব না। আপনার 50% ডিসকাউন্ট কিভাবে আপনাকে স্যামসাং আইফোন দিবে? এটা সম্ভব না। এটা দিলেও কোম্পানি দিতে পারতো, দিলেও কোম্পানি দিতে পারতো, ওরা যেটা দিচ্ছে না সেটা রেখে দিতে পারবে না। তাহলে এগুলো আসলে পৌঁছে স্কিম। এখন কিছুদিন আগে এরকম একটা বন্ড ছিল, এটা এই বছর মনে হয় 2024 সালের সময় শুরুর দিকে, ভেক্সিঙ্গো বন্ড, 15% রিটার্ন দিবে, এরকম কিছু প্রচারণা ছিল, এরকম এরকম একটা বন্ড ছিল এখানের মধ্যে। তো এই বন্ডের মধ্যে দেখেন কিছু জিনিস লেখা আছে, আপনার জিনিসটা বুঝতে হবে। এখানে ওরা বলছে যে 15% রিটার্ন দিবে। এখন সঞ্চয়পত্র করলে সম্ভবত 10-11% রিটার্ন, গভর্নমেন্ট ট্রেজারি বন্ড কিনলে সম্ভবত 12.5% মতো রিটার্ন। এরা 15% রিটার্ন কিভাবে দিবে?
এই ধরনের ব্যবসা বলেছে, কোত্থেকে পেয়েছে, কেমনে এটা সম্ভব? আর ওরা তো ব্যাংক থেকে লোন নিতে পারে ইচ্ছে কম প্রায়, কম রেটে। তাহলে ব্যাংক থেকে কম রেটে লোন না নিয়ে, তাহলে আপনাকে এগুলো বোঝার জন্য খুব সায়েন্টিস্ট হতে হবে না। আপনি দেখলেন কি রে ভাই, ও তো ব্যাংক থেকে আর কম লোনে, কম সুদে লোন নিতে পারে, ওটা না নিয়ে জনগণ থেকে কেন নিচ্ছে? তাইলে এগুলোর মধ্যে ঘটনা কি ছিল? এটাকে বলছে বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড। আনসিকিউরড মানে হচ্ছে এখানে আপনি যদি কোনো টাকা রাখেন, যদি কোম্পানি যদি ফুটে যায়, আপনাকে কেউ টাকা পয়সা ব্যাক দিতে বাধ্য না। এটা পিছনে কোনো অ্যাসেট নাই, এটা অ্যাসেট ব্যাক না, এটা পিছনে কি নাই, কোনো অ্যাসেট নাই। সুতরাং আপনার থেকে টাকা নেওয়ার পর কোম্পানি যদি, ওর যদি অ্যাসেট না, ও যদি মনে হয় চালাতে পারতেছে না, ওর পয়সা নাই ওর, আপনি ওর নাম মামলা করতে পারবেন না, কারণ ওর অ্যাসেট নাই। ওর প্রথমে বলে দিয়েছি আনসিকিউরড। সেকেন্ড হচ্ছিল এটা জিরো কুপন বন্ড। জিরো কুপন মানে হচ্ছে এটা আপনার পিরিয়ডিক কোনো মুনাফা দিবে না, যে 6 মাস পর পর দিব, 3 মাস পর পর দিবে, এরকম কোনো দিবে না। বরং আপনার কাছে একটা ডিসকাউন্টেড প্রাইসে সে আপনার কাছে বন্ডটা বিক্রি করবে। কেমন ডিসকাউন্টেড? ধরেন সে 100 টাকা ফেস ভ্যালুর একটা বন্ড আপনার কাছে 49 টাকা বিক্রি করলো। 49 টাকা বিক্রি করলো, আপনাকে বললো 5 বছর পর, কত বছর পর, 5 বছর পর আপনি এই বন্ডটা যদি ভাঙান তাহলে আপনি 100 টাকা রিটার্ন পাবেন। 49 টাকা কিনছেন, 5 বছর পর আপনি 100 টাকা আপনি পেয়ে যাবেন। এগুলো বলে জিরো কুপন বন্ড। মানে আপনি 3 মাস 6 মাস পর পর আপনি হচ্ছে কোনো রিটার্ন আপনাকে পাবেন না। তো 49 টাকাতে এখন কিনেন আপনি, এটা ফেস ভ্যালু 100 টাকা, 5 বছর পর আপনার কোম্পানি 100 টাকা ফেরত দিবে। এটা বলে জিরো কুপন বন্ড। এই ধরনের জিরো কুপন পণ্যের প্রতারণার সুযোগ বেশি, কারণ সে 6 মাস পর আপনার কোনো টাকা দিবে না। আপনি একবার কিনে আপনি ওয়েট করতে থাকেন আপনি একদম শেষ পর্যন্ত, এরপর আপনাকে সে 100 টাকা ফেরত দিবে। যদি কোনো কারণে 100 টাকা ফেরত দেওয়ার মতো তার অ্যাসেট না থাকে, আপনি ওর নামে কিছু করতে পারবেন না, কারণ এটা আনসিকিউরড বন্ড। ও বলে দিচ্ছে এটা আনসিকিউরড, আপনি কিনছেন কেন, ও বলে দিচ্ছে আনসিকিউরড। তাহলে এই ধরনের জিনিসপত্র যারা বিনিয়োগ করছেন তখন দেখা দরকার ছিল যে এইটা তো আসলে সম্ভব না, এইটা কিভাবে রিটার্ন দিবে, এত পার্সেন্ট রিটার্ন। তাহলে ওরা একটা ন্যারেটিভ দাঁড় করে দিয়েছে, কি দাঁড় করে দিয়েছে, বলছে এগুলো আমরা হচ্ছে যে ইয়াতে বিনিয়োগ করবো, ওই যে রিয়েল এস্টেটে বিনিয়োগ করবো, হ্যান ত্যান এগুলো করে আপনাদের রিটার্ন এটা আমরা জেনারেট করে দিব। এক কিছু লোক চিন্তা করছে, ও মাই গড, 15% মুনাফা, এটা তো অনেক বেশি, তাহলে আমরা এটা কিনে ফেলি। তাহলে কিনে ফেলে ওরা পুঁজি সুদ হারাই ফেলছে, প্রতিশোধ ধারায় ফেলবে এরকম আর কি। যাক, এটা ব্যাপারে এখন গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয় নাই ওরা কি করবে, কিন্তু এটা যেটা আনসিকিউরড বন্ড, তো যারা কিনছে ওরা আসলে খুব বেশি টাকা এখান থেকে ফেরত পাবে না, কারণ এটা আনসিকিউরড, এটার পিছনে কোনো অ্যাসেট নেই। আপনি বুঝতে পারছেন সন্দেহ কিভাবে করবেন আপনি? অস্বাভাবিক যদি কেউ রিটার্ন দেওয়ার যদি কোনো প্ল্যান করে আপনাকে, অস্বাভাবিক দিবে এখানের মধ্যে, তাহলে ওটা আপনার সন্দেহযুক্ত। এরও পঞ্জি স্কিমে পড়ে গেছে, কারণ আওয়ামী লীগ ওরা গত 15-16 বছর একটা পঞ্জি স্কিম চালু করছে, যে আওয়ামী লীগ করলে আপনি হচ্ছে কোটি কোটি টাকা কামাইতে পারবেন, এমপি হলে কোটি কোটি টাকা আপনি কামাইতে পারবেন। ওরা হচ্ছে পঞ্জি স্কিমের লাস্ট কাস্টমার, লাস্ট ক্লায়েন্ট ওরা, এবং ওরা এসে ফাঁসে গেছে, বেশি ব্যবসা করতে পারে না আসলে পঞ্জি স্কিমে পড়ে। ওরা পঞ্জি স্কিমে পড়ছে, যে ওরা শুনছে আওয়ামী লীগ এমপি হইলেই কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারা যায়, এটা শুনে ওরা আসছে, ওরা আসছে ধরা দেখাইছে। এরা পঞ্জি স্কিমে শেষ কাস্টমার মূলত। তো যাই হোক, এই ধরনের জ্ঞানগুলো আপনার এই জন্য লাগবে, আপনি যদি কেউ অস্বাভাবিক কোনো রিটার্ন যদি কেউ প্রমিস করে, ধরবেন যে এখানে ঘাপলা থাকতে পারে, এগুলো থেকে সময় কি দূরে থাকবেন। আপনার কষ্ট অর্জিত টাকা আপনি কখনো এই ধরনের জিনিসপত্র বিনিয়োগ করবেন না। ওকে, এখানে আসবে বড় আইডিয়াতে। লাল 1 টাকার কয়েনের ব্যবসা করে কি কোটি টাকা কামানো সম্ভব? লাল 1 টাকার কয়েন ব্যবসা করে কি কোটি টাকা কামানো সম্ভব? কে বলছে হ্যাঁ, কে বলছে না, আরে বলেন আপনার যেটা মনে হয়, এটা বলেন। লাল 1 টাকার কয়েন ব্যবসা করে কি কোটি টাকা কামানো সম্ভব? এটা হচ্ছে তো বাংলাদেশে আছে, আমরা দেখি আমরা। আই ফার্মার এগ্রিকেয়ার একটু পড়াশোনা করে বলতে হবে ভাইয়া, আমি ওটা নিয়ে আমার কোনো পড়াশোনা নাই। আচ্ছা, তাহলে এবার আরেকটা ব্যবসা নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, এবার আরেক ধরনের ব্যবসা নিয়ে কথা বলি। আপনি চিন্তা করলেন লাল 1 টাকার কয়েন ব্যবসা করে আপনি কোটি টাকা কামাবেন, এটা আপনার প্ল্যান হলো এখানের মধ্যে। ওকে, এখন এটা কিভাবে করা যায় আমরা একটু দেখি এখানের মধ্যে, যে এটা আসলে এই ধরনের কোনো কিছু করা সম্ভব কিনা। তাহলে আপনারা বুঝবেন যে শেয়ার মার্কেটে আসলে এখানে কিভাবে এখানে কিছু ব্যবসা কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ড কেন হচ্ছে এটার প্রাইস অনেক আসমান উঠে যেতে পারে, হ্যাঁ, আপনি অনেক বুঝে যাবেন এখানের মধ্যে। তো আপনার প্ল্যান হচ্ছে লাল 1 টাকার কয়েন। লাল 1 টাকার কয়েন কেন সেটা বলতেছি। আপনি কোটি টাকা কামাবেন, কি করলেন আপনি? আপনি জানেন লাল 1 টাকার কয়েন দেশে খুব বেশি নাই, এটা অনেক আগে উৎপাদন হতো, বর্তমানে উৎপাদন হয় না। হ্যাঁ, আপনি খুব স্লোলি আপনি লাল 1 টাকার কয়েন গুলো কালেক্ট করা শুরু করলেন। হ্যাঁ, 1 টাকার কয়েন কিন্তু আপনার যারা কয়েন, যারা হচ্ছে বড় দোকান, ওরা জানেন কয়েনের দাম কিন্তু 100টা কয়েনের দাম কিন্তু 80 টাকা বা 90 টাকাতে আপনি কিনতে পারবেন বড় বড় দোকান থেকে। হ্যাঁ, আপনি 100টা কয়েন আপনি 90 টাকা দিয়া বা 80 টাকা দিয়ে আপনি কিনতে, যারা যাদের কাছে অনেক কয়েন থাকে। হ্যাঁ, তো দোকানদাররা বিশেষ বিশেষ করে ওরা 80-90 টাকা দিয়ে বিক্রি করে দেয়। আপনি করলেন কি, শুধু বললেন যে আমাকে লাল 1 টাকার কয়েন গুলো দেন,
প্রথম আপনি 1 টাকা কয়েন 120 90 টাকা করে কেনা শুরু করলেন, অল্প অল্প করে কিনলেন, হ্যাঁ। এরপরে মানুষ তো বুঝে যে কি 1 লাখ টাকা কয়েন ডিমান্ড আছে এখানের মধ্যে, এবারে আপনি 1 টাকা কয়েন 1 টাকা দিয়ে কিনতেছেন, এবার এক করে প্রথম প্রথম আপনি এখানে 1 লাখ পিস আপনি কয়েন কিনে ফেলছেন, আপনি 90,000 টাকা দিয়ে কিনে ফেললেন। এরপর আপনি হচ্ছে 1 লাখ, আরো 1 লাখ পিস কিনলেন আপনি, এবার 1 লাখ টাকা খরচ করে। এই যে আপনি কিনতেছেন, আচ্ছা এখানে আপনাকে কিছু আবার গুজব পার্টি নিয়োগ করতে হবে, কিছু আপনার গুজব পার্টি নিয়োগ দিতে হবে, যাদেরকে বলে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, এটাকে বলা হয় ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সারদের কাজ হলো যে ভুয়া জিনিসটাকে সুন্দর করে এটা প্রমোট করে মানুষের বিশ্বাসযোগ্য করা মানুষকে। ইনফ্লুয়েন্সার হচ্ছে যে আপনার খুবই মানে আপনার আপনার কাছের লোকের ভাব ধরে আপনার মধ্যে হচ্ছে যে আপনাকে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবে, এনআইএ চৌধুরীর মতো আর কি। তো এখন এদেরকে দেখে মনে হবে আপনার ও অনেক ভালো কথা বলতেছে, আসলে আপনার সামনে ভালো কথা বলতে আপনি টের পাবেন না এটা। গুজব পার্টি কি যেটা করবে, ওরা যায় যখন বলবে যে 1 লাখ টাকার কয়েন আছে কিনা, এটার দাম তো অনেক বাড়বে ভাই, থাকলে আমারে দিয়েন, থাকলে আমারে দিয়েন, এটা বলে আপনি কিছু গুজব পার্টি নিয়ে দিবেন, ওরা যায় যে বিভিন্ন জায়গায় 1 লাখ টাকার কয়েন নিয়ে গুজব ছড়াবে, শুধু ভাই 1 লাখ টাকার কয়েন আছে কিনা। এখন মুহূর্তের মধ্যে গুজবটা আস্তে আস্তে সারা দেশে ছড়ায় যাবে, ফেসবুকের মধ্যে ছড়ায় যাবে। এরপর আপনি দেখবেন দাম বেড়ে যাচ্ছে এটা, আপনি আরো 1 লাখ পিস কিনলেন, এবার আপনার 1,20,000 টাকা দিয়ে আপনি হচ্ছেন যে কিনলেন, দাম বাড়তেছে কিন্তু এবার, এবার আপনি আরো 1 লাখ পিস কিনলেন, আপনি হচ্ছে যে 1.5 লাখ টাকা দিয়ে, দাম কিন্তু বাড়তেছে, এটা দাম বাড়তেছে। এখন আপনার টাকাগুলো মোটামুটি ম্যাক্সিমাম যতটুকু এটা কেনা যায় আপনি কিনে ফেলতেছেন এখানের মধ্যে। মার্কেটে যে গুজব বাড়তেছে, একজনের মুখে একজন, একজন মুখে একজন শুনতেছে, আরে কি রে ভাই 1 লাখ টাকার কয়েন এটা কেনা হচ্ছে, কি একজন কিনে কালেক্ট করতেছে কি একজন, হ্যাঁ। তখন আপনার মধ্যে এরকম কিছু পাবলিক দাঁড়ায় যাবে, চালাক পাবলিক দাঁড়ায় যাবে, আপনার মধ্যে কিছু চালাক পাবলিক দাঁড়ায় যাবে, ওরাও নিজ উদ্যোগে 1 লাখ টাকার কয়েন কালেক্ট করা শুরু করবে, 1.5 টাকায়, 1 টাকা 60 পয়সা, 1 টাকা 80 পয়সা ওরা কিনতে, এবং এলাকা ভিত্তিক এরকম লোক ক্রিয়েট হয়ে যাবে, এরা হুদা এরা জানে না এই কয়েনটা কই যাবে, এরা কিন্তু কেনা শুরু করবে। আচ্ছা এভাবে যদি যদি কেউ যদি কেনা শুরু করে কি হতে পারে, এটা একটা সময় গিয়ে কি হবে, মার্কেটে 1 লাখ টাকার কয়েনটা কি হবে, থাকবে না, থাকবে না এটা, এটা থাকবে না এটা। তাহলে মার্কেটে 1 লাখ টাকার কয়েন বিক্রি করার মতো কোনো যে লোক নাই, সবাই এটা নিজের কাছে রেখে দিচ্ছে। এই যে স্লোলি 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 লাটার কয়েন করা হইলো, হ্যাঁ, স্লোলি করা হইলো জিনিসটা। Okay? এখন কয়েন শর্টেজ, কোনো জিনিসের যদি শর্টেজ হয় তাহলে এটার প্রাইসে কি হয়, সাপ্লাই যদি কমে যায় তাহলে এটার প্রাইসটা কি হয়, প্রাইসটা কি হচ্ছে, বেড়ে যায়। তাইলে আপনি তো বেচবেন না, আপনি আপনার কাছে রেখে দিচ্ছেন, আপনি রেখে দিচ্ছেন, উদয় প্রাইস বাড়তেছে, উদয় প্রাইস বাড়তেছে, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা, যত প্রাইস বাড়তেছে গুজব তত ছড়াবে, আপনি তো ইনফ্লুয়েন্সার রেখে দিয়েছেন, ওরা বলবে আরে এটা দিয়ে, ও আচ্ছা আপনি ন্যারেটিভ তো ধার করে দেবেন, ন্যারেটিভ হচ্ছে যে 1 লাখ টাকার কয়েনের মধ্যে গোল্ড আছে, এটা গলায় গোল্ড উৎপাদন করা যায়, এই জন্য এটা দাম আছে, কারণ ন্যারেটিভ যদি ধার করতে না পারেন আপনি ছোট ছোট যেরকম টিকাইতে পারবেন না, এরকম আপনার এই ব্যবসাটা আপনাকে খাটবে না, আপনার ন্যারেটিভ দাঁড় করাইতে বুদ্ধিজীবীদের মাধ্যমে, মানে ধরো জ্ঞানী টেনি আছে ওদের মাধ্যমে আপনাকে ন্যারেটিভ দাঁড় করে, ন্যারেটিভটা হচ্ছে কি, এটার মধ্যে গোল্ড আছে, এটার গোল্ড থাকলে এটা তামা আছে, এটার মধ্যে তামা খুবই দামি, তামা দিয়ে হচ্ছে আপনার ইয়া হয় বুলেটের খোসা বানানো হয়, এটা রাশিয়া কিনে নিয়ে যাবে এটা বাংলাদেশ থেকে, বুলেটের খোসা বানানো ইউক্রেন যুদ্ধে কাজে লাগাবে, এটা তামা আছে, তামাটা হচ্ছে কাজে লাগাবে, এটা তামাটা দিয়ে ওরা হচ্ছে বন্দুকের খোসা বানাবে, সরকারের সাথে চুক্তি হয়েছে, এবং ওরা কিছুদিন পরে হচ্ছে যে নিয়ে যাবে এটা ওই ইউক্রেন যুদ্ধ করার জন্য, ওদের এখানে বুলেটের সংকট হয়ে গেছে এই বলে। এখানে আবার আপনি ইয়ে করতে পারেন, বিভিন্ন অনলাইন পোর্টাল যেগুলো আছে, অনলাইন পোর্টাল সাংবাদিককে 200 টাকা দিলে ওরা নিউজ করে দেয়, অনলাইন পোর্টাল যে সাংবাদিক যেগুলো আছে ওদেরকে আপনি 200 টাকা মনে দেওয়া লাগে না, আপনি কিছু কিছু অনলাইন পোর্টাল সাংবাদিক আছে ব্যঞ্জন সিগারেট একটা খাওয়া দিলেও নিউজ একটা করে দিবে, তো আপনি ব্যঞ্জন সিগারেট একটা খাওয়া দিলেন, একটা ডাইকিয়া এই ব্যঞ্জন সিগারেটটা খাও, তো খায়া আপনি বললেন ও নিউজ করে দিবে সাথে সাথে যে বাজারে হচ্ছে যে বাড়ছে কি 1 লাখ টাকার কয়েনের এটার ডিমান্ড বাড়তেছে এরকম, গোল্ড পেনশনটা খাওয়া দিলে সে নিউজ করে দিবে, তাহলে আরো এটা গুজব ছড়াবে, এই গুজবের সাথে সাথে কি হবে, সব জায়গায় এটা নিয়ে মানুষ কথাবার্তা বলবে, এটা প্রাইস অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এবার কি করলেন আপনি, যেহেতু প্রাইস বেড়ে গেছে মোটামুটি, ধরেন এটার প্রাইস 15 টাকা চলে আসছে, এটা 15 টাকা এটা প্রাইসটা চলে আসছে, জনগণ খুঁজতেছে কেনার জন্য পাইতেছে না, খুঁজতেছে, এবার আপনি সুন্দর করে আস্তে আস্তে আপনাকে যেগুলো ছিল অল্প অল্প করে, বেশি না একবারে বেশি সেল করা যাবে না কিন্তু, অল্প অল্প করে অল্প অল্প করে অল্প অল্প করে অনেকদিন ধরে অল্প অল্প করে সেল করবেন, একবারে সব সেল করে দিলে কিন্তু আবার মার্কেটে দাম কমে যাবে, সব সেল করে দিলেন আপনি, সেল করে দেওয়ার পরে আপনার মতো লোক তো আর নাই এটা কালেকশনে রাখার মতো, হ্যাঁ, তখন এটা মার্কেটে আর নতুন করে কেনার কেউ নাই এখানের মধ্যে, হ্যাঁ? আপনি তো মার্কেটে বেড়ে গেছেন, ওকে জনগণ খাওয়ায়া, এর প্রাইস আবার আগের জায়গায় চলে আসবে, প্রাইস আবার আগের জায়গায় চলে আসবে। এই যে কোনো কিছু তাহলে গ্যামলিং করা যায় তাহলে কিসে, যে জিনিসটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় না যে জিনিসটা দুষ্প্রাপ্য, কোনটাতে আপনার কি মনে হলো?
মানে গ্যামলিং কিসে করা যায়, যেটা কি অনেক দুষ্প্রাপ্য সেটা, নাকি যেটা অনেক বেশি পরিমাণে আছে কোনটাতে? দুষ্প্রাপ্য, ভেরি গুড, রেয়ার জিনিসে, যেটা রেয়ার, যেটা হচ্ছে কম দুষ্প্রাপ্য, এটা। তাহলে এটা গ্যামলিং করার শুরুতে কি করতে হয়? একসাথে সব কিনা যাবে না, একসাথে সব কিনলে তো এটার দাম অটো বেড়ে যাবে, এটা অনেক বেড়ে যাবে, রাতারাতি বেড়ে যাবে এটা। তাই এটা স্লোলি একুমুলেট করতে হবে, স্লোলি একুমুলেট করতে হবে এটা, স্লোলি একুমুলেট। স্লোলি একুমুলেটের সাথে সাথে কি মার্কেট গুজব ছড়া দিতে হবে এখানের মধ্যে, আপনার ইয়ে দিয়ে, ভাই ব্রাদার দিয়ে ছড়া দিলেন, প্রত্যেক অনলাইন পোর্টাল মডেল দিয়া যে খুশি ছড়া দিলেন আর কি। প্রাইস আস্তে 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 এটা একটা সময় আপনি অনেক কালেকশন শেষ আপনার মোটামুটি, আপনি চুপচাপ বয়ে আছেন, প্রাইস ওটা বেড়ে যাবে, একটা সার্টেন রেঞ্জে বাড়ানোর পর আপনি আস্তে আস্তে এটা রিলিজ করে দেবেন আপনি। এখন কত বাড়াবেন এটা আপনার ইচ্ছা, হ্যাঁ, আপনার থ্রেশহোল্ডটা কত, আরো প্লেয়ার তো এখানে মধ্যে করে, আপনি এবার আস্তে আস্তে আপনার শেয়ারগুলো ওদেরকে খাওয়ায়া আমজনতা, এরা হলো সব আমজনতা, এরা হলো কি আমজনতা, এরা কিনছে কি জন্য? এরা 15 টাকা দিয়ে তাহলে কি জন্য কিনছে? মানে 15 টাকা দিয়ে ওরা কেন কিনছে, আমজনতা কেন কিনছে, ওরা কেন কিনছে বলেন তো? এই যে এরা কেন কিনছে 15 টাকা দিয়ে, এরা কেন কিনলো 15 টাকা দিয়ে লাল কয়েন, কেন কিনছে? এরা ভাবছে এই কয়েনটা ওরা আরো বেশি প্রাইসে বিক্রি করতে পারবে, এটা ছিল ওদের চিন্তা ভাবনা, ওরা ভাবলো 30 টাকা দিয়ে বিক্রি করতে পারবে, হ্যাঁ, এই চিন্তা ওরা এটা কিনে ফেলছে। কিন্তু আপনি তো বড় খেলোয়াড়, আপনি এটা খেলে সুন্দর করে বেড়ে গেছেন, বাড়ার পর প্রাইস অটোমেটিক কমে গেছে, হ্যাঁ। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? এই যে আচ্ছা, এই ফেজটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন, এই ফেজটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এটা বলা হয় ডিস্ট্রিবিউশন, এটা বলা পাম্পিং, এটা বলা পাম্প, এর দাম অনেক বাড়াই দিচ্ছে না ওনার কাছে ছবি আছে এই জন্য ছবি দিচ্ছে, আচ্ছা। তাইলে এই মেকানিজমটা যদি বুঝেন, তাহলে এখন চলেন আমরা দেখি মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা জিনিস, যেটা প্রাইস আসলে এটার দাম আপনার ডাবল ট্রিপল হওয়া পসিবল না নর্মালি এখানের মধ্যে, এটা নিয়ে আসলে কিছু সম্ভব কিনা আপনি একটু চলেন দেখে আসি। কালকে আমাদের এই আলোচনাটা বাকি ছিল যে মিউচুয়াল ফান্ডের, বলেন মিউচুয়াল ফান্ড, সরি ক্লোজ মিউচুয়াল ফান্ডের প্রাইস এরকম অস্বাভাবিক এখানের মধ্যে বাড়তে পারে কিনা, হ্যাঁ? আমরা একটু দেখে আসি। ওই ক্লাসের মধ্যে আমি এনআই চৌধুরীর নাম বলে বলছি না, ওটা বাংলাদেশের না, এনআই চৌধুরী না, ওটা আরেকজন আছে এনআই চৌধুরী ইন্ডিয়াতে, ওর কথা বলতে বাংলাদেশের কথা বলি নাই, কারণ বাংলাদেশের ওরা আমার পরে আবার চেতে যায় আমার নাম ভিডিও বানাতে পারে, বাংলাদেশেরটা না, বাংলাদেশেরটা না, ওই পাকিস্তান একজন আছে, ইন্ডিয়া পাকিস্তান একজনকে দেখছিলাম ওইদিকে, এইদিকে না ভাই, পরে ভাই সর্বনাশ করে দিবেন পরে। দেখেন এইখানে, দেখেন এই মিউচুয়াল ফান্ডের প্রাইস ছিল 14 টাকা। আচ্ছা, মিউচুয়াল ফান্ডের প্রাইস তো অস্বাভাবিক বাড়ার কোনো কোনো ওয়ে তো নাই, কারণ ওর কাছে কিছু শেয়ার কিনছে, সে কিনে আছে শেয়ারগুলো, শেয়ার এটা নেওয়া আছে, সে শেয়ারগুলো সে মার্কেট প্রাইসে সে কিনছে, এখন বর্তমানে প্রাইস কত, হ্যাঁ, বা ও যা কিনছিল এখন বর্তমান প্রাইস কত, এটা ডিফারেন্স আছে, খুব হালকা একটা ডিফারেন্স আছে, ওটা তার প্রফিট, হ্যাঁ। তাহলে দেখেন এই মিউচুয়াল ফান্ডের প্রাইস তো, এটা ফার্স্ট প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এর দাম কত ছিল দেখেন তো, 14 টাকা ছিল, কখন এটা, এটার প্রাইসটা দেখেন, এই যে এটার মধ্যে দেখেন প্রাইসটা কিন্তু বেশি স্ট্যাটিক, হ্যাঁ। আমরা যদি দেখি এটা প্রায় কখন থেকে কালেকশন শুরু, আমরা একটু দেখি এখানের মধ্যে, তা আপনারা ধরতে পারবেন যে এখানের মধ্যে একটা জিনিস কিভাবে এই ধরনের ব্যাপারগুলো তাহলে সেফ থাকতে পারবেন, যেগুলোতে ঢুকে বললো তো আপনার হচ্ছে ধরেন আপনার পুঁজি মুজি সব শেষ হয়ে যাবে যদি বুঝতে না পারেন এগুলো। আচ্ছা, আমরা একটু ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রাইসটা দেখি কোত্থেকে বাড়া শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে একটা আইডিয়া হয়ে যাবে। দেখেন এটার প্রাইস দেখেন, এই 14.5 টাকা করি, এই ধরনের এই যে 28,000 পিস বেচা কিনা হয়েছে, 12,000 পিস বেচা কিনা, 61,000 পিস বেচা কিনা, হ্যাঁ। এখানে 14 টাকা 60 পয়সায় 2,15,000 পিস বেচা কিনা হয়েছে, আস্তে আস্তে কিনতেছে লোকজন, হ্যাঁ, কিনতেছে লোকজন এখানের মধ্যে। 14 টাকা 90 পয়সা 2,52,000 পিস কেনা হয়েছে, হট করে 15,70 পয়সা 10 লাখ পিস বেচা কিনা হয়েছে, হ্যাঁ। এই কিনতেছে কিনতেছে 2,30,000 পিস কেনা বেচা হয়েছে, কালেক্ট করতেছে লোকজন, হ্যাঁ, করতেছে। এই দেখেন বাড়া শুরু হইলো, হ্যাঁ, এই পর্যন্ত কালেক্ট করছে 3রা ডিসেম্বর, 323 পর্যন্ত কালেক্ট করছে। এরপরে দেখেন এখানে 4 ডিসেম্বর এর প্রাইস কত বাড়ছে, 5% বাড়ছে, এরপর দিন 9% বাড়ছে, তারপর দিন 9% বাড়ছে, তারপর দিন 7% বাড়ছে, তারপর দিন আবার 9% বাড়ছে, 15 টাকা থেকে 22 টাকা হয়ে গেছে, পরদিন একটু কমছে, কমছে 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 আবার বাড়তেছে, হ্যাঁ, এই বাড়তে 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 এই বাড়তেছে, আবার মাঝে মধ্যে কমবে, একটা তো বাড়বে না, কারেকশন হবে না, বাড়তে বাড়তে কি হইলো, এইটা কত পর্যন্ত যায়, আস্তে 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 এটা এইভাবে বাড়তে কমতে কমতে সম্ভবত 50 টাকা পর্যন্ত উঠছিল লাস্ট, এটা এই যে 49, এই যে 51 টাকা 40 পয়সা পর্যন্ত উঠছিল, 51 টাকা 40 পয়সা পর্যন্ত কি উঠছিল। তাহলে এখান থেকে কালেক্ট করে 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 এই পর্যন্ত আনা হয়েছে, এটা এই পর্যন্ত আনা হয়েছে। এখন এটা গ্যাম্বলিং কি শেষ হয়ে গেছে? না, এটা গ্যাম্বলিং শেষ হয়নি এখনো। তাহলে এইভাবে হচ্ছে জিনিসপত্রগুলো, এই যে আপনার এই এই মিউচুয়াল ফান্ডে তো আসলে এর ভিতরে তো কিছু নাই, এটা তো কত কিছু নাই, এত অ্যাসেট আছে কয়টা তো,
এটার আমরা এই যে এখানে নিউজ সেকশনে গেলে পাবেন, এই নিউজ এত কথা ওর লেখা আছে যে হচ্ছে 13 আগস্ট দ্য ফান্ড রিপোর্টেড নেট অ্যাসেট ভ্যালু অফ টাকা 11 টাকা 50 পয়সা পার ইউনিট অন বেস অফ কারেন্ট মার্কেট প্রাইস। তাহলে কারেন্ট মার্কেট প্রাইসে ওর কাছে যে শেয়ারটা আছে ওটার প্রাইস হলো 11 টাকা, ওর কেনার প্রাইস হলো 17 টাকা 85 পয়সা। এই মিউচুয়াল ফান্ডের লাভ আছে নাকি লসে আছে? এটা লাভে আছে নাকি লসে আছে? লাভে আছে নাকি লসে আছে? ও কিনছে, ও যে শেয়ার গুলো আছে ওর আন্ডারে 17 টাকা 85 পয়সা, আর প্রতি ইউনিট ওর প্রচুর লসে আছে। তাহলে এটার পিছনে গ্যামলিং করা কেন পসিবল হলো? কারণ আপনি দেখেন পাবলিকের কাছে এটা শেয়ার আছে কত, মাত্র 1,40,00,000, অল্প শেয়ার আছে, হ্যাঁ। তাহলে এইটা মোটামুটি ওরা মোটামুটি 10-12 কোটি টাকা দিয়ে এটার মোটামুটি একটা বিপুল, ওরা 4-5 জন মিলে হচ্ছে যে ওরা কালেক্ট করছে, 4-5 জন মিলে কালেক্ট করে তারপর হচ্ছে যে ওরা বসে আছে চুপচাপ, এটা প্রাইস বাড়তেছে। হুম? যারা হচ্ছে যে কাজটা করে ওদের বলে মামু, ওদের বলা হয় কি, ওদের মামু বলা হয় ওদেরকে। এই জন্য বলে যে মামুদের সাথে থাকতে হয়, বলে যে মামু মামু তোমার কোনো মামু আছে কিনা, মামু থেকে লাভ করতে পারবা, এরা হচ্ছে ওদের বলা হয় মামু। তো আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে আমরা এইসব মামুদের কাছে থাকবো না, মামুরা যেগুলো ঢুকে এইগুলোর মধ্যে আমরা না ঢুকার চেষ্টা করবো, কেন এগুলো ভিতরে একবার ঢুকে বললে আপনার ইয়ে হয়ে যাবে, আপনার নেশা মেশা হয়ে যাবে, পরে দেখবেন যে আপনি এখানে আপনি আস্তে আস্তে এইগুলোর মধ্যে লস টস খায়া ঝামেলা পড়ে যাবেন এগুলো। তা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আমি বলছিলাম যে একটা মিউচুয়াল ফান্ড অস্বাভাবিক প্রাইস বাড়তে পারে, এটা যেভাবে বুঝতে পারছেন এগুলো গ্যামলিং হয়। ওর বাস্তব তো আসলে ওর কিছু নাই, ওর ভিতরে কিছু নাই ওর এটা। তাইলে আপনি গ্যামলিং করে 1 টাকার কয়েন দিয়েও কোটিপতি হইতে পারেন, আপনি 1 টাকা কয়েনের ব্যবসা করে আপনি কোটিপতি হইতে পারেন। যে কোনো কিছু আপনার, তবে সেটা দুষ্প্রাপ্য হইতে হবে। যে কোনো, যে কোনো কিছু সেটা দুষ্প্রাপ্য যদি কোনো কিছু যদি থাকে আপনার, এই ধরনের কোনো কিছু আপনি কোটি টাকার এরকম আপনি এই ধরনের স্ক্যামিং ব্যবসা করতে পারবেন। তবে এই জন্য আপনার অবশ্যই লাগবে একটা ন্যারেটিভ, গুড ন্যারেটিভ লাগবে, বিশ্বাসযোগ্য একটা ন্যারেটিভ লাগবে আপনার। আপনার দরকার হবে ইনফ্লুয়েন্সার, সোলামান সুকন এই টাইপের। তো ইনফ্লুয়েন্সার লাগবে, ন্যারেটিভ লাগবে, আপনার হচ্ছে যে মিডিয়া লাগবে, গুজব টাইপের মিডিয়া লাগবে, আপনার অনলাইন পোর্টাল মোটাল এই জিনিসপত্র লাগবে। এখন ফেসবুকে করলে না, গুজবের জন্য আলাদা করে কিছু ভাড়া করতে হয় না আপনাকে। আস্তে দাম বাড়ানো কি ইলিগাল? এটা তো স্কিল। হ্যাঁ, এটা শেয়ার এই ধরনের ইয়ে করে চক্রান্ত করে এই ধরনের গ্রুপ করে এই ধরনের পাম্পিং করে, এটা ইলিগাল, এটা ইলিগাল, স্টক মার্কেট ইলিগাল এটা। তো এটা কি ধরতে পারে না স্টক এক্সচেঞ্জ? তো ইজিলি ধরা যায়, কারণ হচ্ছে এখানে তো সবকিছু তো আপনার কম্পিউটারাইজ, তাই না? বিও অ্যাকাউন্ট কার অ্যাকাউন্টে কত জমাইছে এটা তো দেখা যায় ইজিলি। এটা স্টক এক্সচেঞ্জ চাইলে কি এগুলো ধরতে পারে, এগুলো কিন্তু সুশাসন না থাকলে যেটা হয় সেটা ওরা হচ্ছে যে দেখো হচ্ছে যে না দেখার ভান করে থাকে, বা হচ্ছে যে প্রপারলি স্টেপ নেয় না। এগুলো অবশ্যই এগুলো অফেন্স, এগুলো অবশ্যই অফেন্স। এই ধরনের সংঘবদ্ধভাবে পাম্পিং ডাম্পিং করা এগুলো কিন্তু অফেন্স হলো। আপনি কি, আপনার কি মনে হয়? শুনে কমন সেন্সটা তো আইন, কমন সেন্সটাই আইন এখানের মধ্যে। এটা আপনার কমন সেন্স কি বলে? এই জিনিসটা কি আপনার হচ্ছে যে এই যে প্রতারণামূলক একটা ব্যাপার, কমন সেন্স কি বলে? এটা কি আপনার অন্যায় নাকি ন্যায়? এটা কমন সেন্স কি বলে? এটা কমন সেন্স কি বলে? কমন সেন্স কি বলে এটা ন্যায় না অন্যায়? আইনটা আসলে কমন সেন্স। আপনি কমন সেন্স খাটাই বুঝতে পারবেন যে এটা কি ন্যায় নাকি অন্যায়। কমন সেন্স বলে এটা অন্যায়, তো এটা অন্যায়, এগুলো এগুলো আইন আছে, ইলিগাল এগুলো, এর শাস্তি হয় এগুলোর, হ্যাঁ। আমি সাকিব আল হাসানের বিরুদ্ধে যে খুনের মামলা, এর বিরোধী অবশ্যই, কারণ এটা একটা মিথ্যা মামলা। কিন্তু সাকিব এই ধরনের যে ক্রাইমগুলো করছে এগুলো এগুলো সাকিব শাস্তিযোগ্য অপরাধ করছে। এই ধরনের সে হচ্ছে যে হিরোর সাথে মিলায় সে এই ধরনের ব্যবসার সাথে সে জড়িত। যাই হোক, এখন আসেন আমরা এখন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে যাব। যাদের সঞ্চয় যাদের স্বল্প, বা যারা স্টুডেন্ট, যারা হয়তো মাসে 2-3 হাজার টাকা হয়তো সে জমাতে পারবে, চাকরি করে 5,000 টাকা জমাতে পারবে, হ্যাঁ। তাহলে ওরা স্টক মার্কেট থেকে কিভাবে লাভবান হতে পারবে? ওরা কি বসে বসে ট্রেড করবে? না, ওরা কেন ট্রেড করবে? ওরা ট্রেড করবে না। ট্রেড করাটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার, এখানে প্রচুর টাইম ইনভেস্ট করতে হয়, এখানে রিস্কি। আর এখানে শুরুতে একটা বড় ধরনের ব্যালেন্স লাগবে আপনার। এটি পেশা হিসেবে নিতে চাইলেও আপনাকে অনেক টেনশন নিতে হবে, আপনাকে একটা কোনো প্রয়োজন নেই, আপনি হবেন ইনভেস্টর। ইনভেস্টর হওয়ার জন্য আসলে এটা শেখাটা খুব সহজ, ইজি টু লার্ন, হ্যাঁ। ট্রেডার হইতে হলে আপনাকে অনেক স্কিল হইতে হবে, অনেক পড়াশোনা করা লাগবে, এবং এটাকে পেশা হিসেবে নিতে চাইলে আপনাকে সারাক্ষণ নিয়ে পড়ে থাকতে হবে। তাহলে আপনি হবেন ইনভেস্টর। আমরা কি রেকর্ড করতেছি না? রেকর্ড হচ্ছে এটা? রেকর্ড হওয়ার কথা হচ্ছে না? রেকর্ড হচ্ছে, হচ্ছে, রেকর্ড হচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে গল্প করছিলাম, ভাই প্রথম গল্প করছিলাম, এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা যাচ্ছি। তাহলে ইনভেস্টিং করা ইজি টু লার্ন, খুবই সহজ। এটা প্যাসিভ, আপনি অ্যাক্টিভলি মার্কেট খেয়াল খেয়াল রাখতে হবে না এখানের মধ্যে। এটা আপনার বছর বছর আপনাকে লভ্যাংশ দেবে, এটা লেস রিস্কি। আপনি অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারবেন, হ্যাঁ। তাহলে আমাদের যাদের বিনিয়োগ খুব অল্প, মাসে 2,000, 3,000, 4,000, 5,000, 10,000 টাকা এরকম করতে পারবো, আমরা ট্রেডার হওয়ার কোনো প্রয়োজন নাই। এটা করে আপনি কোনোদিন লাভ করতে পারবেন না, এবং হচ্ছে আপনাকে ভয়ঙ্কর রকম স্কিল হতে হবে, এবং আপনাকে অনেক বেশি এটা নিয়ে পড়াশোনা করতে হবে। তাতে কম পড়াশোনা করে আপনি ইনভেস্টর হন, আস্তে আস্তে উইল বিল্ড আপ হবে। এখন মিউচুয়াল, তাহলে স্টুডেন্টের জন্য আমরা বলছিলাম যে স্টুডেন্টরা কখনোই ওর হচ্ছে যে ট্রেডিংটা
করবে না। এখন দুঃখজনক হলো সত্য, স্টক মার্কেট অ্যাকাউন্ট করার পর লোকজন অনেকগুলো টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়, প্রচুর টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের একটা আছে, তারপর আরো অনেক টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, স্ক্যামারদের গ্রুপ আছে, 2 নম্বর গ্রুপ আছে, এগুলোর মধ্যে বিভিন্ন শেয়ার সাজেশন দেয়, ওইটা কিনেন সেটা কিনেন। হ্যাঁ, যারা বলে এটা কিনেন ওরা কি আসলে, ওরা হচ্ছে গুজবকারী। ওরা হচ্ছে যে ও যে বললো ইনফ্লুয়েন্সার, বলে এটা কিনেন সেটা কিনেন, এটা বাড়বে এটা বাড়বে, এগুলো বলে যে ওরা স্ক্যামিং করে এগুলো। তো স্টুডেন্টরা এই ধরনের কাজে এঙ্গেজ হওয়া মোটেই ঠিক হবে না, এগুলো ঠিক, এগুলো করতে গেলে ওদের পড়াশোনার সমস্যা হবে। তাহলে এগুলো করবে না। তাহলে আসেন আমরা এখন কথা বলবো কিছু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে, এবং এইখানে কিভাবে কম্পাউন্ডিংটা লোকজন কাজে লাগাতে পারে, পাওয়ার অফ কম্পাউন্ডিং। এখন আসেন আপনারা, আবার আপনারা এখন অনুমান শক্তি বাড়াই দিবেন, গেস করবেন, অনুমান শক্তি বাড়ান আপনার। আমরা অ্যাসেল বিল্ড আপের জন্য, সম্পদ বিল্ড আপের জন্য আমরা কম্পাউন্ডিং করে দেখি যে কিছু করা যায়, কম্পাউন্ডিং জিনিসটা কি, এই ব্যাপারে আমরা এখন একটু আলোচনা করি, চলেন। আপনার একটা জিনিস হচ্ছে যে জাস্ট আমার সাথে আপনারা গেস করবেন। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে প্রতি মাসে আপনার এখানে সব একটু বলেন, আপনার একজন আপনার পক্ষে প্রতি মাসে কত টাকা বিনিয়োগ করা পসিবল, কত টাকা বিনিয়োগ করা পসিবল? বাবলু ভাই, হ্যাঁ আমি আপনার কাছে আনসার দেবো, এর মধ্যে 10,000, 2,000, 5,000, আচ্ছা 2,000 ধরি আমরা, 2,000 স্টুডেন্ট যারা আছে, 2,000, 2,000 আছে লাস্ট, 1,000 আছে, 1,000 আসি আমরা, 1,000, ওকে 1,000, আমরা 1,000 আসি, 1,000 টাকা আমরা বিনিয়োগ করবো আমরা। এটা আমরা হচ্ছে 10 বছর ধরে আমরা বিনিয়োগ করবো 1,000 টাকা। রিটার্ন আমরা ধরলাম যে আমরা হচ্ছে মোটামুটি অন অ্যাভারেজ আমরা হচ্ছে ধরলাম 10% করে আমরা রিটার্ন জেনারেট করতে পারবো, ধরলাম 10%, 10% খুব ভালো হলে 10% করা পসিবল। ডিপিএস এ যদি 6 বা 6.5%-এর মতো আপনার ইল জেনারেট হয়। ওকে, আমরা ধরলাম আমরা খুব ভালো একটা মিউচুয়াল ফান্ড বেছে নিলাম, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, এরা 10% করে, 10% আছে, 10% আমরা 8.5% ধরি, আমরা 8.5% ধরি আমরা, এখানে আমাদের কত, 8.5%, খুবই একটা আমরা কনজারভেটিভ একটা অ্যামাউন্ট ধরি। হ্যাঁ, 10 বছর, তাহলে 1,000 টাকা করে কেউ যদি 10 বছর যদি কেউ যদি হচ্ছে যে প্রতি মাসে সে বিনিয়োগ করতে, ধরলাম এমন কোন জায়গায়, সেটা হতে পারে মিউচুয়াল ফান্ড, হতে পারে ডিপিএস, এনিথিং এলস, যে কোনো কিছু হতে হতে পারে, যেটা বছরে 8.5% করে রিটার্ন জেনারেট করতে পারে। তাহলে কি হবে, 10 বছরে ওর টোটাল বিনিয়োগ হচ্ছে কত, 1,20,000, টোটাল বিনিয়োগ 1,20,000, 10 বছর পরে সে পাবে 1,89,000। তাহলে লাভ, লাভ কত হয়েছে একটু কমেন্টে লিখে ফেলেন। 1,000 টাকা করে একজন বিনিয়োগ শুরু করলো, বয়স হলো 25, বয়স হচ্ছে 25, সে 10 বছর হচ্ছে বিনিয়োগটা করলো, এখন ইনভেস্ট করছে সে হচ্ছে যে 1,20,000। এটা কিন্তু প্রতি বছর আবার কি হয়ে গেছে, এটা কম্পাউন্ডিং হয়ে গেছে প্রতি বছর, বছর শেষে যে প্রফিটটা আবার এটা ইনভেস্ট হয়েছে এটা। তাহলে এখানে কত লাভ থাকলো, এখানে 89 থেকে 20,000 গেলে 69,000 টাকা, 69,000 টাকা লাভ। এই জিনিসটাই সে 20 বছর ধরে করলো, কত করলো, 20 বছর ধরে করলো। এটা আমাকে বলেন কত হতে পারে আনুমানিক প্রফিট, সেম জিনিসটা 20 বছর ধরে করলো, ধরুন ওর বয়স এখন 25 বছর, সে শুরু করলো, এখন 45 বছর বয়সে কত, আগের বার 69,000 টাকা লাভ হয়েছিল, 20 বছর ধরে যদি চালাই তাহলে কত টাকা লাভ হতে পারে? ভাই ক্যালকুলেটর চাপেন না, ক্যালকুলেটর চাপেন, অনুমান করে বলেন। 1,30,000 বলছে একজন, 1,30,000 বলছে, 23, 2 লাখ বলছে একজনে, ক্যালকুলেটর চাপেন না ভাই, এমনি আন্দাজ করে বলেন, আন্দাজ করে জাস্ট অনুমান শক্তি, কল্পনা শক্তি কাজে লাগে বলেন, কল্পনা শক্তি কাজে লাগান। একদম 3 লাখ প্লাস বলছে একজনে। আচ্ছা ভাই ক্যালকুলেটর চাপেন নাকি, অনলাইনে ক্যালকুলেটর চাপেন না, মানে কল্পনা শক্তি কাজে লাগে, জাস্ট অনুমান করে একটু বলেন। হ্যাঁ আমি সময় আপনাদের এখানে আসবো, আমি বলতে আপনি যে কোনো কিছু বিনিয়োগ করতে পারেন, সেটা আপনি যে কোনো কিছুতে বিনিয়োগ করতে পারলেন আপনি সেটা, এটা যে যে কোনো আপনি সরিয়া ফান্ডে বিনিয়োগ করলেন, যে কোনো কিছু বিনিয়োগ করলেন আপনার, সেটা ব্যবসা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, 4% করে আপনি রিটার্ন জেনারেট করতে পারতেছেন। আমি বলছি 2 লাখ টাকা হতে পারে। আচ্ছা আমরা দেখি তো একটু, এটা যদি হয় তাইলে 20 বছর ধরে যদি কন্টিনিউ করে, তাহলে 20 বছরে টোটাল বিনিয়োগ হলো 2,40,000, টোটাল বিনিয়োগ হলো 2,40,000, আর ভ্যালুয়েশন হচ্ছে 6,31,000, তাহলে কত টাকা লাভ হয়েছে? তাহলে 10 বছর যদি সে এটা কন্টিনিউ করে ওর লাভ হলো 29,000, কিন্তু 20 বছর যদি সে কন্টিনিউ করে তাহলে লাভ হয়েছে কত টাকা, এখানে লাভ হয়েছে তার 3.5 লাখ টাকার বেশি না, 3,90,000 টাকা এরকম। এই গাছে 30 বছর ধরে যদি করে কত হতে পারে, 30 ইয়ার্স, 25 বছর বয়স থেকে শুরু করছে, 1,000 টাকা করে সে করবে, যে কোনো জায়গায় জমাবে 1,000 টাকায়। ভাই এখানের মধ্যে আমি বলে নিই যে ডিপিএসই করতে, বাট ডিপিএস করেন আপনি, মিউচুয়াল ফান্ড করেন আপনি, সরিয়া ফান্ডে ইসলামী ব্যাংকে রাখেন, যেমনি রাখেন রাখেন, যখন ইসলামিক জিনিস করেন, যেটা করবেন করেন, আর এটা হচ্ছে 10,000, আপনি 1,000 টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করবেন, এবং এটা আপনি 10 বছর যদি করেন 1,000 টাকা করে বিনিয়োগ, আপনার 10 বছর শেষে 69,000 টাকা লাভ হবে। যদি 20 বছর ধরে যদি করেন তাহলে আপনার সেক্ষেত্রে বলছিলাম আমরা প্রায় আপনার 3,90,000 টাকা লাভ হবে।
30 বছর ধরে করলে কত টাকা লাভ হইতে পারে বলে ধারণা? দেখি তো। 30 বছর ধরে যদি করতে পারেন, তাহলে আপনার 30 বছরে মোট জমা করলেন 3,60,000 টাকা। পাবেন হচ্ছে 16,62,000। এবার তাহলে প্রফিট হচ্ছে কত? এই 10 বছর প্রফিট হচ্ছে কত আপনার এখানের মধ্যে? এখানে প্রফিট কত আসলো আপনার এখানে? এখানে প্রফিট কিন্তু আপনার 12 লাখ টাকার কাছে, 11,98,000 টাকা প্রফিট আসছে, অ্যারাউন্ড 12 লাখ টাকা প্রফিট আসছে। তা এই যে প্রফিটের এত ডিফারেন্স কেন হচ্ছে? 10 বছরে বিনিয়োগ করলে একরকম প্রফিট, 20 বছরে অ- অস্বাভাবিক হয়ে যাচ্ছে আরো, 30 বছর করলে তো আরো বেশি হয়ে যাচ্ছে। আর এখানে যদি আপনি যদি 10% এটা করা পসিবল, ভালো কোম্পানি 10% পসিবল, 10% যদি আপনি 30 বছর ধরে করেন তাহলে কত হয় দেখেন। আপনি যদি 10% যদি রিটার্ন জেনারেট করতে পারতেন, তাহলে আপনার 30 বছর বিনিয়োগ করে 3,60,000 টাকা, 30 বছর পরে পাতেন আপনি 22 লাখ টাকা। আচ্ছা, 12% যদি হইতো আপনার রিটার্ন এখানের মধ্যে, কারণ মুদ্রাস্ফীতি বিট করতে হলে আপনাকে মোটামুটি 10 থেকে 12%-এর উপরে থাকতে হবে মুদ্রাস্ফীতি যদি বিট করতে চান আপনি। 6.5-7% আসলে আপনার লস, কারণ মুদ্রাস্ফীতি তো আরো বেশি আমাদের অফিসিয়ালি। হ্যাঁ, ওটা মোট 10-12% হলে মুদ্রাস্ফীতি বিট করা পসিবল। 12% যদি রিটার্ন করতে পারতেন, আর আপনার জমাছেন 3,60,000 টাকা, কিন্তু জমতো কত? 35 লাখ। বলেন তো এখানে আসলে এই যে এই পার্থক্য এত বেশি অস্বাভাবিক কেন হচ্ছে জিনিসটা? এখানে আসলে চক্রবৃদ্ধি হইতেছে, কম্পাউন্ডিং হইতেছে। এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। হ্যাঁ, জিওমেট্রিক হারে আপনার অ্যাসেট কি বাড়তেছে। এখানের মধ্যে আমরা দুজন ব্যক্তি, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই, একজনে 25 বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করছে, বিনিয়োগ করলে 5,000 প্রতি মাসে বিনিয়োগ করতেছে। হ্যাঁ, 60 বছর বয়স পর্যন্ত মিস্টার আগে মিস্টার এক্স, সে 35 বছর বয়সে বিনিয়োগটা শুরু করছে, মাসে মাসে 15,000 টাকা। একটু খেয়াল করেন এখানের মধ্যে, একটু খেয়াল করেন এখানের মধ্যে, মিস্টার এক্স আর মিস্টার ওয়াই। মিস্টার এক্স 35 বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করছে, প্রতি মাসে 15,000 টাকা করে বিনিয়োগ করতেছে, প্রতি মাসে 15,000। 60 বছর বয়স পর্যন্ত 4.5 মিলিয়ন হয়েছে, 45 লাখ টাকা বিনিয়োগ হয়ে গেছে। আর ধরলাম এটা 12% হারে বাড়তেছে তার ওয়েলথ। হ্যাঁ, 60 বছর বয়সে তার টোটাল কত? 2,82,00,000 টাকা তার জমছে। আরেকজন 25 বছর বয়সে শুরু করছে, সে জমাচ্ছে মাসে মাত্র 5,000 টাকা। 60 বছর বয়সে তার ইনভেস্টমেন্ট মাত্র 2.1 মিলিয়ন, মানে 21 লাখ টাকা। ওর কত হয়েছে দেখেন, ওর 3,21,00,000 হয়েছে। ওর কত হয়েছে? 3,21,00,000। এই পার্থক্যটা কেন হলে বলুন তো? একজনে 35 বছর বয়সে শুরু করছে, 15,000 করে জমাচ্ছে, সে 60 বছর বয়সে 45 লাখ টাকা জমাইছে 12% রিটার্নে। 60 বছর বয়সে তার হাতে আসলো কত? 2,82,00,000। আরেকজন 25 বছর বয়সে শুরু করছে, মাত্র 5,000 করে শুরু করছে, 60 বছর বয়সে তার মোট জম 21 লাখ টাকা, অথচ সে পাইছে 3,21,00,000। 3,21,00,000 পাইছে, কত পার্থক্য হয়ে গেছে খেয়াল করে বিষয়টা চিন্তা করছেন? ও 45 লাখ বিনিয়োগ করেছে, করে পাইছে হচ্ছে আপনার 2,82,00,000, আর ও হচ্ছে 21 লাখ টাকা বিনিয়োগ করে পাইছে 3,21,00,000। হ্যাঁ, ও 3,21,00,000 পাইছে, ওর 3 কোটি টাকা প্রফিট হয়েছে এখানে করে। তাহলে এখান থেকে আপনার লার্নিংটা আসলে কি? বিনিয়োগের হ্যাবিটটা আসলে কখন শুরু করা উচিত? আপনি হচ্ছেন যে অনেক বয়স হলে, নাকি সেক্ষেত্রে আপনার অনেক আগে? মানে আমাদের পেজে একজন কমেন্ট করলো যে আপনি মেয়ে কি শুরু করছেন, যে এখানের মধ্যে বিসিএস এর পেজে আপনার হচ্ছে যেগুলো দেন, এগুলো আপনি আরেকটা চ্যানেল একটা খুলবেন, আরেকটা চ্যানেল খুলবেন। আমি এখন ওরে কেমনে বলি যে ভাই, বিনিয়োগগুলো শুরু করতে আর্লি, বিনিয়োগ শুরু করতে হয় অনেক আর্লি এজে। আপনার যদি মনে হয় যে আমি 40, 45, 50 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে যাওয়ার কাজ করবো না, আপনাকে অনেক আর্লি এজে শুরু করতে হবে। আর্লি এজে শুরু করার সবচেয়ে বড় সুবিধাটা কি? আপনি যদি কম পরিমাণে যদি বিনিয়োগ করেন, আপনি কম পরিমাণে যদি বিনিয়োগ করেন, এটা হচ্ছে টাইম। টাইম হরাইজন যত লম্বা হবে বিনিয়োগের, আপনার অ্যাসেট ম্যাক্সিমাইজ তত বেশি হবে। কম পরিমাণ বিনিয়োগ হবে, কিন্তু আপনার রিটার্ন অনেক বেশি হবে এখান থেকে। আপনার বিনিয়োগ কম, রিটার্ন বেশি, কারণ আপনার মূল বিনিয়োগগুলো টাইমের পিছনে গেছে। কেন হয়েছে জিনিসটা? কম্পাউন্ডিং বেশি হওয়ার সুযোগ পাইছে। কম্পাউন্ডিং যত বেশি হবে, আপনার রিটার্ন তত বেশি। অ্যাসেট, এই যে ওয়ারেন বাফেট যে এত অ্যাসেট বিল্ড আপ করছে, ওয়ারেন বাফেটের মেইন সূত্রটা তাহলে কি? ওয়ারেন বাফেট বিনিয়োগ শুরু করছে 11 বছর বয়স থেকে। 11 বছর বয়সে জীবনের প্রথম শেয়ারটা সে কিনছে। তার তার মূল রহস্যটা হচ্ছে সে মূলত এই যে সে লাইমলাইট শুরু করে তার বয়স যখন 50। এর আগে তাকে লোকজন চিনতো না। সে লাইমলাইটে আসা শুরু হয়েছে তার বয়স 50 হওয়ার পর থেকে, এরপর লোকজন তারা চিনতেছে। সে আসলে জিনিসটা করছে কম্পাউন্ডিং করছে সে। হ্যাঁ, সামনে আপনার আপনার ইয়েটা আসতে, আপনি তো এখানে হালাল হারাম তো আমরা কোনো আসি নাই জিনিসটা। এখানে আমরা বলছি আপনি যে কোনো কিছুতে আপনি বিনিয়োগ করতে পারেন, হালাল হারাম তার আগে ব্যাপার। হালাল হারাম আসবে আপনি কিসে বিনিয়োগ করতেছেন সেটা নিয়ে, ওটা নিয়ে হালাল হারাম আসবে। ওটা কিসে বিনিয়োগ করতেছেন সেটা হলো হালাল হারাম, সেখানে আমরা আসতেছি, আমরা এখন ওখানে আসি নাই। হ্যাঁ,
আমরা তো বলতেছি যে কোনো কিছুতে যদি বিনিয়োগ করি, আমি যে কোনো কিছু, হ্যাঁ? এখন আপনি কিসে বিনিয়োগ করবেন সেটা ব্যাপারে আমরা আসতেছি সেখানের মধ্যে। ওকে, তাহলে এই জিনিসটাকে ক্লিয়ার হয়েছে কিনা আমরা, যে যত আর্লি যে বিনিয়োগ করবো আমরা হালাল হারামে আসবো ইনশাল্লাহ, হ্যাঁ? আমরা এখন বলতেছি যে হালাল বিনিয়োগ কিছু করতে পারেন আপনি, এটাই ক্লিয়ার। আমরা কম করে হলেও আর্লি এজে শুরু করা উচিত, এটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি। তাহলে আর্লি এজে যদি শুরু করি, সেক্ষেত্রে আমরা অল্প অল্প বিনিয়োগ যদি করি, এটা লম্ব হরাইজন ধরে আমরা বিনিয়োগ করবো। ওকে, এখন আসে আমি আপনাদের বলছিলাম যে কিছু আমরা ওপেন এন্ড কিছু মিউচুয়াল ফান্ড বাংলাদেশে যেগুলো আছে ভালো, এবং এখানে আমাদের স্বামী ভাই ওনারও ইয়ে ছিল যে হালাল কিছু কিছু বিনিয়োগ করা যায়, আমার ওই প্রশ্ন আমরা ইনশাল্লাহ আনসার দিব, হ্যাঁ? আমরা দেখি কিছু আমরা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গুলো। আচ্ছা, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের বৈশিষ্ট্যটা কি বলুন তো, একটা বৈশিষ্ট্য বলুন তো ওপেন এন্ডের। প্রথম কথা, এটা কোনো মেয়াদ নাই, এটার মেয়াদ নাই। এটাকে যে কোনো সময় রিডিম করা যাবে, আপনার টাকার দরকার হলে যে কোনো সময় কোম্পানির কাছে সারেন্ডার করা যাবে, ইয়েস অর নো? করা যাবে। ক্লোজ এন্ড কাস্টমার না থাকলে, যদি বায়ার না থাকে, আপনি সেল করতে পারবেন না আপনি। কিন্তু ওপেনে যে কোনো সময় সারেন্ডার করা যাবে কোম্পানি, সেটা কোম্পানির সাথে দেন তারপর হবে। ওকে, ভলাটাইল কোনটা বেশি, ক্লোজ নাকি ওপেন, কোনটা বেশি ভলাটাইল, আপ ডাউন বেশি হয়? যেহেতু ওপেন এন্ডটা মার্কেটে কেনা বেচা করা যায় না, এটা ভলাটাইল না। ন্যাপটা জাস্ট কোম্পানি পাবলিশ করে, কিন্তু এটা নিজেদের মধ্যে কেনা বেচা করা যায় না। তো আমরা এখানে অনেকগুলো আপনার ওপেন এন্ড দেখাইছিলাম এখানের মধ্যে। তাহলে আমরা এখন আপনাদের দেখাবো যে এখন আপনার হচ্ছে যে আম, মোটামুটি আহ, এখানে আপনার এই জিনিস পড়ে দেখবেন, কোম্পানিগুলো প্রোফাইল দেখবেন এখানের মধ্যে, এরা কারা। কোন কোম্পানিতে বিনিয়োগ করার আগে প্রথম জিনিসটা আমরা দেখতে হবে, প্রথমে ওই কোম্পানি কোন জিনিসটা দেখবো, প্রথমে ম্যানেজমেন্ট, প্রথম কি দেখবো? ম্যানেজমেন্ট। আর ম্যানেজমেন্ট দেখার জন্য আপনাদের কি বলছিলাম, আপনার গুগল সার্চ করুন, শুধু লিখবেন স্ক্যাম। প্রথমে যে কোনো বিনিয়োগ করার আগে, যে কোনো বিনিয়োগ করার আগে আপনি ধরে নেবেন এরা একটা স্ক্যাম, এরা 2 নম্বর, এটা আগে ধরে নেবেন এটা। এরপরে যদি আপনি যদি পান যে হচ্ছে যে না, ওরা হচ্ছে যে ওরা ভালো, এ যদি পান তখন বিনিয়োগ করবেন আপনি। কিন্তু শুরুতে যদি ধরে নেন যে, বিশ্বাস করে নেন শুরুতে যেটা ভালো, পরে আপনি ধরা খাইতে হবে। প্রথমে ধরে নেবেন যে এটা হচ্ছে যে আপনার এটা একটা স্ক্যাম, হ্যাঁ? আমাদের এক স্যার বলতো যে, এদেরকে বলতো আর কি, সে বলতো যে প্রথমে শুরুতে ধরে নেবে সব ছেলেই খারাপ, মেয়েদেরকে বলতো সে, ধরে নেবে যে সব ছেলেই খারাপ। এরপরে যে কোনো ছেলে তোমাকে প্রুভ করতে পারে যে সে ভালো, এরপরে হচ্ছে যে তুমি ধরে নিবা সে ভালো, তাহলে তুমি আর প্রেমের ফাঁদে ওই কি কি করে এগুলার ফাঁদে আর পড়বা না। তো যাই হোক, স্যারের এই জিনিসটা আসলে খুবই রেসিস্ট একটা মন্তব্য হইছে, এটা ছেলেদেরকে প্রতি অবমাননা করে একটা মন্তব্য। মেয়েদেরকে আমাদের স্যার বলতো, ধরে নিবে প্রথম সব ছেলে খারাপ, যদি সেই ছেলে প্রুভ করতে পারলো তাহলে তুমি ভাববা, কিন্তু প্রুফ ছাড়া কোনো ছেলেকে ভালো ভাববা না এটা। আচ্ছা, তাহলে এখানে আপনারা দেখেন, এখানের মধ্যে আপনি পড়বেন এগুলো, কোম্পানি প্রোফাইল দেখবেন। আমি বলছিলাম গ্রামীণ ব্যাংক, এইমস, ফার্স্ট ইউনিট ফান্ড ভালো আছে মোটামুটি এটা। ক্যাপিটেক আপনি পরে দেখতে পারেন এরা কারা কারা আছে, এই যে ক্যাপিটেকের ইসলামী ব্যাংক শরিয়া শরিয়া ইউনিট ফান্ড আছে এখানের মধ্যে। আমি আজ কয়েকটা দেখাবো আপনাদেরকে। সিডব্লিউ টু এরা মোটামুটি ভালো এদের। তারপর আপনার এস ভালো আছে এখানের মধ্যে, 21 ওয়েল ম্যানেজমেন্ট এদের লোকজন ভালো। আপনি দেখবেন সিইউ কে এখানে কারা আছে, কারা চালায়, ওদের প্রোফাইল গুলো পরে পরে দেখবেন এখানের মধ্যে। এইসব আমার জানা নাই, এটা আইসিবি সরকারি, সরকারি ম্যানেজমেন্ট ভালো আছে এটার। ইয়েগুলো ওপেন এন্ডার সিস্টেম ভালো আছে, এখন আবু আহমেদ আসার কারণে তো হয়তো কোনো একটা চেঞ্জ করতে পারে, এটার ইয়াগুলো ওপেন এন্ড ঠিক আছে এটার। ইমপ্রেস আমার ধারণা নাই। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট, এদের মোটামুটি ম্যানেজমেন্ট ভালো আছে। ইনভেস্টের ধারণা নাই, জৈতুন ধারণা, লঙ্কা বাংলার আমার ধারণা নেই লঙ্কা বাংলার ওপেনেন্ট, আমার এটা সম্পর্কে খুব আইডিয়া কম। এইখানে হচ্ছে যে আপনার রেস ভালো না, রেস হচ্ছে যে নাফি সারাফাতের রেস ভালো না। উম, তারপরে এখানে শান্তা আছে, ওদের মোটামুটি কোম্পানি ভালো আছে, শান্তা। ইউসিবি আছে এখানের মধ্যে, এটা ভালো আছে। ভ্যানগার্ড ভালো কোম্পানি। ভিভি অ্যাসেট ম্যানেজমেন্ট, এটা ওয়ান অফ দ্য টপ, হচ্ছে যে ওরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এরকম আপনি এখানের মধ্যে আপনার মতো করে আপনার, হ্যাঁ আইসিবি সরকারি, এটা ওদের ইয়া আছে, ওপেন ওদের ভালো আছে, ওপেন ভালো ওদের। যারা যারা অনেক আগে কিন্তু ওরা কিন্তু হেভি গেইন করছে আইসিবি থেকে, হেভি। এদের ম্যানেজমেন্ট আগে অনেক ভালো ছিল, সরকারি এটা আইসিবি। এখন আবু আহমেদকে এটার ওদের মনে হয় চেয়ারম্যান নিয়োগ দিচ্ছে ওদের, হোপফুলি ওদের ম্যানেজমেন্ট ঠিক হয়ে যাবে। তো এখানের মধ্যে আপনি অন্য এগুলো সময় আমার ধারণা নেই। তো এগুলো হচ্ছে আপনি করবেন, আপনি ম্যানেজমেন্টটা দেখবেন। কি করবেন, ম্যানেজমেন্টটাকে দেখবেন কারা কারা আছে কোম্পানির মধ্যে, তারপরে ওই লোকের নামে সার্চ দিবেন, স্ক্যাম লিখে সার্চ দিবেন, শুধু স্ক্যাম। ধরেন আপনার হচ্ছে যে সে ধরেন আপনি বুঝতে পারতেছেন না এইটা হচ্ছে যে আম, ভালো কিনা, আপনার ধরেন কোন একটা কোম্পানি বিনিয়োগ করবেন কিনা, আপনি ধরেন এলআর গ্লোবাল, এলআর গ্লোবাল, হ্যাঁ? কি বলছিলাম কালকে, সার্চ দিবেন এলআর গ্লোবাল স্ক্যাম, প্রথমে আপনার সার্চ দিবেন স্ক্যাম লিখে সার্চ দিবেন, হ্যাঁ? স্কিম লেগে সার্চ দিয়ে একটা যদি খারাপ নিউজ পান, বুঝবেন যে ঝামেলা আছে বা আমার দোকানের দরকার নাই, শুধু স্কিম লেগে সার্চ দিবেন। ধরেন বেক্সিমকো লিখে আপনি সার্চ দিতে যাচ্ছেন, যে আপনি বললেন বেক্সিমকো স্ক্যাম, জাস্ট স্ক্যাম লিখবেন, লিখবেন যে বেক্সিমকো স্ক্যাম, স্ক্যাম। স্কিম লেগে একটা নিউজ যদি খারাপ পান, তাহলে বুঝবেন যে ঝামেলা আছে, ঢুকে যাবে এর মধ্যে।
স্ক্যাম লিখে সার্চ দিবেন সবগুলো। তাহলে কেলেঙ্কারি লিখে সার্চ দিবেন, যে কোনো ব্যক্তি যে জানতে চাচ্ছেন এই ম্যানেজমেন্টের মধ্যে যে ব্যক্তি আছে লিখবেন কেলেঙ্কারি। তো ও কোথাও কেলেঙ্কারি করলে আপনি তখন হচ্ছে যে বুঝে যাবেন যে না এই ঘাপলা আছে এখানের মধ্যে, ম্যানেজমেন্ট আগে ভালো করে পড়বেন। এখন আসি আমরা, যাই আমি হচ্ছে এখানে কিছু মিউচুয়াল ফান্ড আপনাদের এখানে দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে এখানের মধ্যে আপনার আইডিএলসি, হ্যাঁ। ওরা হচ্ছে সম্ভবত আপনার লঙ্কা বাংলার পরে মানে আপনার হচ্ছে ওদের অবস্থান টপ হাউসের দিক দিয়ে। ওদের ফান্ডগুলো এখানের মধ্যে দেখি কি কি ফান্ড আছে, ওয়েবসাইটে যাবেন এখানের মধ্যে ব্যালেন্স। আর এখানে একটা জিনিস আপনাদের দেখাবো আমি, যে আমি খেয়াল করি মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা কি কি শেয়ার কিনে, এগুলো আমি খেয়াল করার চেষ্টা করি। তাহলে দেখেন এখানের মধ্যে দেখা গেল ব্যালেন্স ফান্ড, গ্রোথ ফান্ড, সরিয়া ফান্ড, ইনকাম ফান্ড। ব্যালেন্স ফান্ড মানে হচ্ছে এখানে ওরা শেয়ারও কিছু বিনিয়োগ করে, কিছু বন্ড টন্ড কিনে, হ্যাঁ। গ্রোথ ফান্ড মানে এখানে ম্যাক্সিমাম বিনিয়োগগুলো শেয়ারে, স্টকে। সরিয়া ফান্ড মানে হচ্ছে হালাল কোম্পানিগুলো। স্বামী ভাই আপনার জব পাইছেন, তাহলে আপনি যখন বিনিয়োগ করবেন তখন আপনি যদি মনে হয় আপনি হালাল কিছুতে বিনিয়োগ করবেন, তাহলে আপনি সরিয়া ফান্ডটা জিনিসপত্র দেখবেন, ক্লিয়ার। হালাল ফান্ডগুলো দেখবেন, ওকে। কিন্তু ওই হিসাবটা যেটা দেখাছিলাম এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, ওকে। তাহলে এটা হলো তাহলে সরিয়া ফান্ড। ইনকাম ফান্ড মানে হচ্ছে এটা অনলি বন্ডে বিনিয়োগ করে, এটা শুধুমাত্র বন্ডে, বন্ড বা ইফডিআর এগুলোতে বিনিয়োগ করে। তাহলে আপনি এটা নর্মালি বোঝা যাচ্ছে বন্ড বা ইফডিআর যেগুলো সুদ, তাহলে ইসলামী শরিয়া মোতাবেক না এগুলো। ব্যালেন্স ফান্ড এখানে কিছু বন্ডে বিনিয়োগ আছে, গ্রোথ ফান্ডের মধ্যে এটা মেইনলি স্টক। আমরা দেখি তো এই যে ব্যালেন্স ফান্ড গ্রোথ ফান্ডের মধ্যে এখন আমি চাচ্ছি যে আচ্ছা এই বন্ড এই এগুলো যারা চালায় নিশ্চয়ই ওরা ম্যানেজমেন্ট ভালো পড়াশোনা করার লোক, এখন আমি দেখতে চাচ্ছি এরা আসলে কি কি শেয়ার কিনছে, এটা আমরা একটু দেখতে চাচ্ছি চাচ্ছি আমরা একটু দেখবো, চলেন। তো আমরা দেখি এখানের মধ্যে পাবলিকেশন গুলো একটু দেখি। পাবলিকেশনে যাইয়া আপনি দেখবেন ওরা কি কি কিনছে। এখানে ওদের গ্রোথ ফান্ডটা দেখে আসি, দেখি যে পোর্টফোলিও স্টেটমেন্ট গ্রোথ ফান্ড অ্যাজ অন June 30 দেখি ওরা কি কিনছে, এটা ডাউনলোড করবেন। তাহলে এখানে আপনি একটা জিনিস শিখবেন যে ফ্রিতে বিনা পয়সায়, মানে আমি একটা জিনিস খেয়াল করি, মানে চেষ্টা করি, সেটা হচ্ছে আমি নিজে যেহেতু এইসব আমি ডাক্তার, আমি এগুলো সম্পর্কে খুব বেশি জানি না। যারা জানে ওরা কি করে এটা ফলো করার চেষ্টা করি, হ্যাঁ। যারা অনেক জ্ঞানী ওদেরকে ফলো করার ট্রাই করি। তো দেখি যে এই এই ফান্ডগুলো যারা চালায় নিশ্চয় ওরা অনেক পড়াশোনা করার লোকজন। তাহলে ওরা কি কিনলো দেখেন তো, এই যে দেখেন ওদের ইয়েটা খেয়াল করেন, সবগুলো ফান্ডই দেখাবো আমরা, দেখি তোরা কি কিনছে দেখেন। আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে জুম করার পরে? ওরা কি কিনছে, ব্যাংক থেকে ওরা ব্র্যাক ব্যাংক কিনছে, সিমেন্ট থেকে লাফার্জ হোলসেম কিনছে। আবার ওদের কিছু রেস্ট্রিকশন আছে যে ওরা একটা সেক্টরে 10% বেশি বিনিয়োগ করতে পারবে না, হ্যাঁ। এই যে রেস্ট্রিকশন, আপনি তো চাইলে পুরো টাকা এক সেক্টর বিনিয়োগ করতে পারবেন। ওরা ব্রিটিশ আমেরিকান টোবাকো কিনছে, ফুড এন্ড অ্যালাইড থেকে খাবার সেক্টর থেকে, মিসেলিনাস থেকে বার্জার কিনছে ওরা। ফার্মা থেকে ওরা বেক্সিমকো ফার্মা কিনছে, মেরিকো কিনছে, স্কয়ার ফার্মা কিনছে। তারপর হচ্ছে ট্যানারি থেকে ওরা বাটা শু কিনছে, এবং টেলিকমিউনিকেশন থেকে ওরা গ্রামীণ ফোন কিনছে, হ্যাঁ। তবে দেখি ওরা কোনো বন্টন কিনছে কিনা, ওরা দেখি যে হালকা কিছু বন্ডও কিনছে, এখানে আমাদের কিছু বন্ড কিনছে, আবার কিছু ট্রেজারি বন্ডও কিনছে। এখান দিয়ে যে 20 বছর মেয়াদে ওরা একটা ট্রেজারি বন্ড কিনছে, 20 বছর মেয়াদে ট্রেজারি বন্ড কিনছে। ওরা কিছু টাকা ওরা হচ্ছে এখানে এফডিআর করে রাখছে, শর্ট টার্ম এফডিআর করে রাখছে, যাতে যে কোনো সময় ওদের টাকা লাগলে ওরা যাতে এখান থেকে ম্যানেজ করতে পারে, শর্ট টার্ম এফডিআর করে রাখছে। তাহলে এই জিনিসটা আমরা দেখি, তাহলে এই যে বললাম যে 10 টাকার শেয়ার, তাহলে হিসাব নিকাশ গুলো কেমনে ক্রিয়েট হয় দেখেন। তাহলে দেখেন ওর এখানে টোটাল যত বিনিয়োগ আছে এখানের মধ্যে, সেই টোটাল বিনিয়োগটা আমরা যদি এখানে দেখি, টোটাল হচ্ছে ওর এখানে কত, সম্ভবত 72 কোটি টাকা টোটাল ইনভেস্টমেন্ট এখানের মধ্যে। কিছু ইনভেস্টমেন্ট সে শেয়ারে করছে, কিছু ইনভেস্টমেন্ট সে হচ্ছে বন্ডে করছে, কিছু ইনভেস্টমেন্ট সে এফডিআর এ করছে। এভাবে করে সে হচ্ছে তার পোর্টফোলিওটা সাজাইছে। তাহলে আপনি যে 10 টাকার যে ন্যাপটা, ওই 10 টাকার ভিতরে কি আছে, 10 টাকার ভিতরে আছে, 10 টাকার ভিতরে বন্ড আছে, ওই ন্যাবের ভিতরে কিন্তু সবগুলাই একটু একটু করে আছে। এটা কি আমরা বুঝতে পারছি জিনিসটা? এই যে আমরা ন্যাব যে বলতেছি 10 টাকার ন্যাবটা, তার টোটাল বিনিয়োগটাকে, তার টোটাল যে বিনিয়োগ, ওটার যে মার্কেট ভ্যালু আছে বর্তমানে, ওটাকে টোটাল শেয়ার দ্বারা ভাগ করে সে একটা মার্কেট প্রাইসে কি পাইছে, ন্যাব পাইছে। তাহলে ওই যে ন্যাব 10 টাকা 12 টাকা যে ন্যাবটা, ন্যাবের ভিতরে আসলে আমার এখানে শেয়ার আছে, বন্ড আছে, সবকিছু আছে, এটা বুঝতে পারছি। আমরা দেখি ওরা এটা ওদের গ্রোথ ফান্ডে ওরা এটা কিনছে। আচ্ছা আমরা আইডিএলসির আর ফান্ড দেখা দরকার, ওদের ব্যালেন্স ফান্ড মোটামুটি কাছাকাছি। আমরা দেখি যে এখানের মধ্যে আমি কি বুঝতে পারতেছি জিনিসপত্রগুলো, আপনার কোন রেসপন্স করতেছেন না। আমি শেয়ার কেনার সময় দেখি যে এরা কি কিনতেছে, আমি তখন এগুলো কিনে চেষ্টা করি, আমি দেখি যে এরা তো গবেষণা করে কিনছে, ভাই আমি না, আমার না পড়াশোনা কম থাকতে পারে, এরা তো পড়াশোনা করে কিনছে। এখন দেখি আমরা যে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টে যাই একটু, দেখি এরা কি, এদের পোর্টফোলিওতে কি আছে। শান্তাতে যাই, আমি দেখি যে এরা কি কিনতেছে। তাহলে আমি একটু শর্টকাট দেখা দিলাম আপনাদেরকে, যে যারা গবেষণা করতে পারেন না কি শেয়ার কিনবেন, দেখবেন যে মুরব্বীরা কি কিনতেছে, এরা তো পড়াশোনা করার লোক। তাহলে এদের একটা মিউচুয়াল ফান্ড দেখি আমরা, ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড দেখি, এদের এদের দেখেন সরিয়া ফান্ড আছে, দেখেন এই যে আমার না সরিয়া ফান্ড, হ্যাঁ, ফিক্সড ইনকাম ফান্ড এগুলো।
আচ্ছা, আমরা দেখি যে ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড, দেখি এখানের মধ্যে ওরা, এটার আমরা একটু ওদের ডকুমেন্টের মধ্যে যাই। এটার আমরা এটা হচ্ছে যে পোর্টফোলিও দেখি, এটা কত সেপ্টেম্বর 30, এখানে এত বড় কেন 24, লাস্টকে আপডেট করা নেই আর, ও করছে এখানে, সরি Q4, এই যে 23 জুন, দেখি তো এরা কি আছে এদের, 3 মাস পর পর দিবে, দেখি তো এরা কি কিনছে। এরা ব্র্যাক ব্যাংক কিনছে, ব্যাংকিং সেক্টরে। সিমেন্টের মধ্যে লাফার্জ হোলসেম কিনছে। তারপরে ওরা হচ্ছে আরটিসি কিনছে, আরটি কনসালটেন্ট। খাবার থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কিনছে। মিশেলানেস থেকে বার্জার কিনছে। ফার্মা থেকে ওরা বিকন কিনছে, ইবনে সিনা কিনছে, টেকনোড্রাগ কিনছে, টেকনোড্রাগ তো আবিও তো পাইছে মনে হয়। ইস্কার ফার্মা কিনছে, মেরিকো কিনছে। টেক্সটাইল থেকে ওরা স্কয়ার টেক্সটাইল কিনছে। টেলিকমিউনিকেশন থেকে ওরা হচ্ছে যে বাংলা সাবমেরিন কেবল কিনছে। হ্যাঁ, ওরা কিছু বন্ড কিনছে, যে গভর্নমেন্ট বন্ড কিনছে, কর্পোরেট কিছু বন্ড কিনছে, বন্ড কিনা তো পোর্টফোলিও সাজাইছে ওরা এইভাবে। হ্যাঁ, ওরা কিছু এফডিআর করছে। হুম, করে ওদের হচ্ছে ওরা ওদের পোর্টফোলিও সাজাইছে। Okay. আচ্ছা, এখানে আরেকটা জিনিস, বেসিক একটা ব্যাপার বলে রাখি এখানের মধ্যে, সেটা হচ্ছে এই যে আপনার ফান্ড গুলো দেখে আপনি বুঝবেন কি কোন ফান্ড আপনার রিস্ক ফ্রি। আচ্ছা, ব্যালেন্স গ্রোথ ইনকাম ফান্ড একটু দেখি আপনাকে, তাহলে আপনি বুঝে যাবেন যে কোন ফান্ডটা আপনি যদি মনে করেন যে আপনি রিস্ক নিবেন না, টোটালি টোটাল আপনি রিস্ক নিতে চান না আপনার টোটাল, সেক্ষেত্রে আপনি এমন ফান্ডে বিনিয়োগ করবেন যে ফান্ডগুলোতে আপনার শুধুমাত্র বন্ড কিনছে বা এরকম করে কিনছে। আমি ব্যালেন্স গ্রোথ, শরিয়া ফান্ড, ইনকাম ফান্ড দেখাই। ইনকাম ফান্ড, যে কোনোটার আপনি ইনকাম ফান্ড যদি যান, দেখবেন এখানের মধ্যে ইনকাম ফান্ডে কি কিনছে, এখানের মধ্যে ইনকাম ফান্ডের মধ্যে এখানে ওরা কোন রকম শেয়ার কিনা নাই, সবগুলো দেখেন এখানের মধ্যে বিভিন্ন কর্পোরেট বন্ড, সরকারি বন্ড এবং এফডিআর। তাহলে যাদের রিস্ক টলারেন্স কম, যাদের যাদের রিস্ক টলারেন্স কম একদম, যারা হচ্ছে টোটাল রিস্ক মানে ও যারা মনে করে যে আমি একদম টোটালি আমি এর কোনো লস চাই না, আমার রিটার্নও কম হলেও চলবে, আমার আবার লস হতে পারে, রিটার্ন আমার শূন্য থাকুক, রিটার্ন সরি কি বলতেছে, রিটার্ন শূন্য না, রিটার্ন আমার একটু কম থাকুক প্রয়োজনে, কিন্তু আমি শূন্য লসও নিতে পারবো না। হুম, তাহলে তার হচ্ছে এই ফান্ডগুলোর মধ্যে কোনগুলো সিলেক্ট করবে, যেগুলো বন্ডে, কিন্তু এটা কিন্তু সুদ, ঠিক আছে, এটা আমার মাথায় রাখেন। সেটা যে কোনো আপনার হইতে পারে, আপনার আইডিয়ালস হইতে পারে, শান্ত হইতে পারে, যে কারো হইতে পারে, ইনকাম ফান্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে বন্ড বা এই টাইপের জিনিসপত্র, মানে এগুলো হচ্ছে মানি মার্কেটে বিনিয়োগ। আর ব্যালেন্স গ্রোথ এগুলো হচ্ছে মেইনলি এগুলা স্টকে বিনিয়োগ আছে এগুলোর। এটা ক্লিয়ার হয়েছে? এখন আমি দেখাই যে আপনারা যদি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে যদি যে কোনো কোম্পানিতে বিনিয়োগ যদি করেন, এসআইপি করলে কেমন লাভ হতে পারে সেটা এখন শো করবো। হ্যাঁ, সরিয়ে দেখা, সরিয়ে, হ্যাঁ সরিয়া, সরিয়া ফান্ড এখানের মধ্যে শুধু সরিয়া ভিত্তিক এগুলো থাকবে, স্টক গুলো থাকবে এখানের মধ্যে। সোজা তো এখানে হচ্ছে ওরা ব্যাংক আর ইন্স্যুরেন্স বাদে বাকিগুলো তো সব সরিয়া কমপ্লায়েন্ট। ব্যাংক আর ইন্স্যুরেন্স আপনার সরিয়া কমপ্লায়েন্ট না, বাকি সব তো সরিয়া কমপ্লায়েন্ট। দেখেন এখানের মধ্যে কি কিনছে, শুধু ব্যাংক আর আপনার ইন্স্যুরেন্স, এটা কি লাফার চলছে, সিমেন্ট আছে, বার্জার আছে, বেক্সিমকো আছে, স্কয়ার আছে, মেরিকো আছে, গ্রামীণ ফোন আছে, বাটাসু আছে। হ্যাঁ, তারপর ইসলাম ব্যাংকের বন্ড আছে, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, ইসলাম ব্যাংকের বন্ড আছে। তারপর এই যে ডিবিএইচ ইসলামিক, ইসলামিক জায়গায় বিনিয়োগ করছে ওরা বিভিন্ন রকমের। হ্যাঁ, ওরা 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 ইসলামিক টাইপের যেগুলো আছে ওগুলাতে ওরা হচ্ছে যে বিয়ার করছে। তারপর হচ্ছে আপনার সুকুক কিনছে, এই যে বেক্সিমকো গ্রিন সুকুক। তারপরে হচ্ছে যে এই যে আপনার ব্যাংক আর ইন্স্যুরেন্স বাদে অন্য সেক্টরে বিনিয়োগ করছে, যেগুলো শরিয়া কমপ্লায়েন্ট। হ্যাঁ, ওকে। এখন ধরেন আপনি প্রতি মাসে 10,000 করে আপনার হচ্ছে যে বা 5,000 করে বিনিয়োগ করতেছেন। ওকে, এখন আপনি কোন প্রাইসে কিনবেন? ধরেন আপনি 10,000 টাকা বিনিয়োগ করলেন, ন্যাব হচ্ছে 10 টাকা, তাহলে কোম্পানি আপনাকে কত ইউনিট দিবে ওই মাসে? 1,000 ইউনিট দিবে আপনাকে, তাই না? 1,000 ইউনিট আপনাকে দিবে। জিনিসটা একটু খেয়াল করেন আপনার, একটু খেয়াল করেন জিনিসটা, একটু খেয়াল করেন জিনিসটা। ধরেন আপনি এখন অগাস্ট মাসে 10,000 টাকা বিনিয়োগ করলেন, আপনি এখানের মধ্যে আর বিনিয়োগ করলেন, 10,000 টাকা বিনিয়োগ করলেন। বিনিয়োগ করার কারণে আপনার এখন হচ্ছে যে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ন্যাব, ন্যাব হচ্ছে 10 টাকা, এটা হলো আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আর এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি। তাহলে আপনার এখন পোর্টফোলিওতে 1,000 পিস আছে, পরের মাসে আপনি 10,000 বিনিয়োগ করলেন, 10,000 বিনিয়োগ করলেন, কিন্তু ন্যাব হয়ে গেল 9 টাকা, ন্যাব হয়ে গেল পরের মাসে 9 টাকা। তাহলে আপনি এখন কত পিস পাবেন? আপনি এখন আপনি কত পিস পাবেন এখন? 10,000 ভাগ 9, আপনি 1,111 পিস পাবেন। পরের মাসে আপনি পোর্টফোলিওতে দেখবেন, পরের মাসে পোর্টফোলিওতে দেখবেন আপনার টোটাল বিনিয়োগ হচ্ছে 20,000 টাকা, টোটাল বিনিয়োগ হলো 20,000 টাকা। এই 20,000 পিস যদি ওই মাসে যদি বেচেন আপনি, তাইলে 9 টাকা করে, এটা কত বলেন তো? আপনি 9 টাকা করে পাবেন। আপনার পোর্টফোলিওতে কত পিস আছে? আপনার পোর্টফোলিওতে আছে আপনার 2,111।
এত পিস আছে। এটা যদি 9 টাকা করে যদি বেচেন, তাইলে আপনার কত হইলো? 2111 ইন্টু 9 টাকা, কত? 18,000, 18,999 টাকা। বিনিয়োগ হলো 20,000 টাকা। এটা পরের মাসে দেখলেন এটা 18,000, 19,000 টাকা হয়ে গেছে। আপনার লাভ হয়েছে নাকি লস হয়েছে? কত পার্সেন্ট লসে আছেন আপনি? কত পার্সেন্ট লসে আছেন আপনি? মানে 20,000 টাকার মধ্যে আপনি পুরাই পাক্কা আপনি 1,000 টাকা লসে আছেন। 5% লসে আছেন, তাই না? পরের মাসের দাম 8.5 টাকা হলো নেয় এটার। মার্কেট অবস্থা খুব খারাপ, এটার দাম 8.5 টাকা হয়ে গেছে, এটার প্রাইস 8.5 টাকা হয়ে গেছে। আপনি 10,000 টাকারই কিনছেন আপনি। এবার কত ইউনিট পাইছেন আপনি? 8.5 টাকা হয়ে গেল, কত ইউনিট পাইছেন আপনি? 10,000 ভাগ 8.5 টাকা, কত হলো আপনার এখানের মধ্যে? 1100, সরি, 1176 ইউনিট আপনি পাইছেন। হ্যাঁ, কিন্তু ন্যাব কত? ন্যাব হলো এখন 8.5 টাকা। আপনি এই মাসে 10,000 টাকা বিনিয়োগ করছেন, 3 মাস পর আপনি দেখলেন মোট বিনিয়োগ 30,000 টাকা। মোট বিনিয়োগ 30,000 টাকা। আর টোটাল ইউনিট হচ্ছে আপনার আগে 2111-র সাথে, আগে 2111-র সাথে আপনার যোগ হয়েছে 1176। তাহলে আপনার কত হইলো? 3287। 3287 ইউনিট বর্তমানে 3 মাস পরে নেয় বলে 8.5 টাকা। আর এগুলো বেচে কত পাবেন এবার? যে সারেন্ডার করেন কোম্পানির কাছে, কত দিবে কোম্পানি আপনারে? 8.5 কত দিবে? 27,000, 27,939 টাকা দিবে। আর বিনিয়োগ করছেন 30,000 টাকা। আপনি তো লসে আছেন। লসে আছেন এখানের মধ্যে, আপনার মধ্যে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, কিরে ভাই লসে আছেন। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যখন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যাবেন, সিফে যাবেন, আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আপনি বিনিয়োগ করতেছেন। তার ফলে প্রাইস যদি কমে যায়, আপনার ইউনিটটা কি পাচ্ছেন আপনি? বেশি পাচ্ছেন। তার ফলে প্রাইস যদি কখনো মুভ করে, প্রাইস যদি কখনো বাড়ে, তাহলে আপনার গেইনটাও অনেক বাড়বে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বছর শেষে আপনার ইউনিটটা অটো কম্পাউন্ডিং হচ্ছে এখানের মধ্যে, আপনার অটো কম্পাউন্ডিং হয়ে যেতেছে। তো এখানে আপনার শুরুর দিকে প্রথমে 1 বছর, 2 বছর, 3 বছর আপনি দেখলেন যে যদি মার্কেট, আপনি যদি ডাউন অবস্থা যদি আসেন মার্কেটে, তখন দেখবেন আপনার প্রতি মাসে দেখবেন লসে থাকতেছেন আপনি এখানে মধ্যে। এখন এই ধৈর্যটা কে কত বছর ধরে রাখতে পারে, এটা এটা একটা ব্যাপার। আমি এখন আমার নিজের একটা কেস হিস্ট্রি দেখাই আপনাকে এখানের মধ্যে, যে আপনি বুঝবেন যে এখানে আপনার যে ধৈর্য, আপনার ইনভেস্টমেন্ট লাগবে ধৈর্য। আমাদের দেশের লোকজন হচ্ছে যে আপনার তাড়াহুড়া, ওরা চাই যে আপনার মানে ইনস্ট্যান্ট সব ঠিক করে ফেলতে হবে। 15 বছরের একটা দেশের অবস্থা ডাস্টবিন হয়ে গেছে, এটা 15 দিনের মধ্যে নাকি ঠিক করে দিবে কেউ এসে। আমি আপনাকে গ্রোথ ফান্ড দেখাই এটা। দেখেন, আমি যখন ঢুকছিলাম গ্রোথ ফান্ডে, এটার আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে আমি 2021 সালে ঢুকছিলাম এটার মধ্যে, কি খারাপ অবস্থা ঢুকছিলাম মার্কেটের সবচেয়ে, হ্যাঁ, জানুয়ারি মাস থেকে শুরু করে আমি হচ্ছে যে আপনাদের দেখাই যে ধরুন গ্রোথ ফান্ড মানে অল টাইম আমাদের এটা নেগেটিভই থাকতো। পোর্টফোলিও দেখা যেত, খুললে দেখতাম যে মাস শেষে দেখতাম যে নেগেটিভ। দেখলাম এখানের মধ্যে আসতেছে না কেন? আচ্ছা, একটু ওয়েট করেন। হিস্ট্রি, আমি হচ্ছে এখানের মধ্যে দিলাম গ্রোথ ফান্ড। ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের, একটু হোল্ড করেন। দেখো 21 সাল থেকে, 21 সাল 1 তারিখ থেকে আমরা 31 সাল পর্যন্ত দিই। এটা মনে হয় সার্ভার মনে হয় কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, ওদের ইয়া থেকে ফ্রন্ট এন্ড থেকে আমরা হচ্ছে দেখি। ডিএলসি গ্রোথ ফান্ড ন্যাপ। ওকে, দেখেন এই, দেখেন আমি 2021 সালের দিকে চলে যাচ্ছি। দেখেন 21 সালে ধর আমরা যখন ঢুকি তখন ধর ন্যাব অনেক হাইতে ছিল। 13 টাকা 36 পয়সা, 12 টাকা 83 পয়সা, 13 টাকা 12 টাকা, কমতে 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 এই শুধু কমতেছে, মার্কেট ডাউনের দিকে আসছে, ডাউনের দিকে যাচ্ছে, অবস্থা খারাপ হচ্ছে, আস্তে আস্তে দেশের অবস্থা খারাপ হচ্ছে। এখানের মধ্যে আমাদের প্রতি মাসে ন্যাপ কমতেছে 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 কমতেছে, 10 টাকা 89 পয়সা, মাঝে বারে কমে করতে 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 দেখেন 23 সাল গেল। 24 সালে তো অবস্থা খুবই খারাপ। তো 24 সালে, 23 সাল কোন কাটালাম আমরা? 23 সালের জুলাইয়ের পর থেকে শুরু হলো এখানের মধ্যে ডাউন, যাচ্ছে 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 যাচ্ছে। এখানের মধ্যে আমাদের যেমন 10 টাকা 11 টাকা নিচে চলে আসছে। 24 সালের জুনে আইসা এখানের মধ্যে কত হলো একবার দেখলাম যে আমরা 10 টাকা 13 পয়সা চলে আসছে। হ্যাঁ, ও জুনের 13 তারিখে এসে 10 টাকা 9 পয়সা চলে আসছে। তাহলে দেখেন, তাহলে এর প্রভাবে
এই যে আমরা শুরু থেকে কিনতেছিলাম, কিন্তু ক্রমাগত শুধু প্রাইস কমতেছে ক্রমাগত। তাহলে আমি যদি আমার পোর্টফোলিওটা যদি আপনাকে যদি দেখাই এখানের মধ্যে, আমি এখানের মধ্যে রিপোর্টস কই, ওকে, আচ্ছা ওদের সার্ভার খুব ঝামেলা করতেছে। আচ্ছা এটা আমি ডাউনলোড করে রাখবো, আমরা হচ্ছে যে নেক্সট ক্লাস হচ্ছে দেখাবো এটা, হ্যাঁ। চুজ ফান্ড বুঝতেছে না, সার্ভার মনে হয় 12টা পরে মনে হয় ঝামেলা আছে এখানে। 24 সালের জুন মাসে আমি দেখি আমার পোর্টফোলিওর প্রায় 8% মতো নেগেটিভ। আমি 3 বছর 4 বছর ধরে বিনিয়োগ করে আসতেছি, 3 4 বছর। তখন চিন্তা করলাম যে আমি যদি ব্যাংকে যদি ডিপিএস যদি করতাম, তাহলে সেক্ষেত্রেও তো আমার 6.5% 7% লাভ থাকতো। আমি 7.5% 8% মতো আমার প্রায় লস চলেছিল তখন, এরকম একটা অ্যামাউন্ট, বিশাল একটা অ্যামাউন্টের লস, হ্যাঁ। এখন যেহেতু বিনিয়োগ সংক্রান্ত আমার পড়াশোনা আছে, আমি জানি যে আমি আমার নেক্সট ক্লাস আপনার পোর্টফোলিও স্টেটমেন্টটা দেখাবো। প্রতি বছর শেষে তো আমার টোটাল যে ইউনিট, এটার উপর আমি রিটার্ন পাচ্ছি, আবার এটা চক্রাকারে হচ্ছে, তারপরও আমার প্রায় 6 7% 8% এরকম একটা অ্যামাউন্ট, এক্সাক্ট অ্যামাউন্টটা ভুলে গেছি, লসে। এখন যার পড়াশোনা নাই বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে, পড়াশোনা কম, সে কিন্তু এখানে ঘাবড়ায় যাবে, সে যখন দেখবে নেগেটিভ হয়ে গেছে ঘাবড়ায় যাবে সে। কি যার বিনিয়োগ সংক্রান্ত পড়াশোনা আছে, সে জানে যে সে যদি কোনো ভালো ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যদি করে, তাহলে লং টার্মে আফটার 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স সে একটা ভালো প্রফিট নিয়ে এসে বেরোতে পারবে, এবং যত টাইম হরাইজন যত বিস্তৃত হবে, তত তার প্রফিট মার্জিন তার অনেক বাড়তে থাকবে। এই জন্য কোনো কিছুতে বিনিয়োগ করার আগে প্রথম যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আপনার দুটো জিনিস ওভারকাম করা। একটা হচ্ছে ফিয়ার, একটা হচ্ছে গ্রিড, এবং ফোমো। ফোমো এবার ফোমো মানে হচ্ছে যে ফিয়ার অফ মিসিং আউট। ধরুন কোনো শেয়ারের দাম কমে গেছে, তো সবাই ঝাঁপা পড়ে কিনা, আরে ভাই যদি আবার পরে যদি কিনতে না পারি, পরে দেখি যে দাম আরো কমে গেছে। এগুলো হলো ফোমো বলে, ফিয়ার অফ মিসিং আউট, যদি না কিনতে পারি। ফের মানে হচ্ছে আপনি ভয়ে, আমি চিন্তা করলাম যে আমি যদি সে জুন মাসে আমার পোর্টফোলিওটা সেল করে দিতাম, জুন মাসে 8.5% আমি বের হয়ে গেলাম, জাস্ট 1 মাস 1.5 মাস পরে আমার পোর্টফোলিও 8% আমার পজিটিভ হয়ে গেল। এবং 5 বছর চালালে দেখা যাবে এটা 12 13% রিটার্ন আসতেছে। আর 2 বছর যদি চালায় দেখা যায় 12 13% হয়ে গেছে রিটার্ন। এখন আপনার যদি এই ফিয়ার এবং গ্রিড যদি জয় করা না যায়, তাহলে লং টার্মে আপনি কোনোভাবে ওয়েলথ বিল্ড আপ করতে পারবেন না, আপনি এটা সম্ভব না এটা। আপনি যদি গ্রিডে যদি পড়েন, লোভে লোভে যদি পড়েন, এই যে 20% রিটার্ন দিবে, 22% 25% দিবে, এখানে আপনি ধরা খাবেন। আর যদি ভয় পান, এখন আপনি ধরা খাবেন। তাহলে ফিয়ার, গ্রিড এবং ফোমো জয় করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নলেজ। ওকে, আজকে মনে হয় আমরা অনেক কিছু বলে ফেলছি। আম, আজকে আমরা পরের সেশনে আবার এগুলো একটু সামারি করে দেওয়ার চেষ্টা করব এখানের মধ্যে। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে আপনারা যদি করেন, সেটা হলো আপনারা আগে আপনি কোন কোন ফান্ড, আমি এখানে অনেকগুলো ফান্ড বলছি আপনাদেরকে, এখানের মধ্যে বলছেন আপনাদেরকে এখানে আইডিএলসি আছে, এখানে শান্তা আছে, গ্রামীণ ব্যাংক এইমস ওদের ফান্ড আছে, ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড আছে, এজ অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড আছে, সিডব্লিউ টু অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড আছে, সরকারি আছে আইসিবি, হ্যাঁ। এই ফান্ডগুলো হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে কি ম্যানেজমেন্টটা দেখবেন, কারা চালায় কি করে, ওর পোর্টফোলিও দেখবেন, আর কি কিনতেছে, আজে বাজে শেয়ার কিনতেছে কিনা, আবার আপনার এগুলো দিয়ে পড়বেন, পরে দেখে তো ফিক্স করে, তখন আপনি হচ্ছে যে ওদের সাথে কন্ট্রাক্ট করবেন, ঠিক আছে আমি মাসে আমি 2,000 টাকার বা 3,000 টাকার আমি হচ্ছে যে আপনাদের এখানে হচ্ছে আমি এসআইপি করতে চাই মিউচুয়াল ফান্ডে। তখন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখান থেকে শুধু 2,000 3,000 4,000 5,000 টাকা সে হচ্ছে যে কিনবে। বিগিনার হিসেবে এগুলো দেখার দরকার আছে কিনা, তো আপনি দেখবেন না এখানের মধ্যে শরিয়া বেজের মধ্যে আপনি আইডিএলসি এর আমানা শরিয়া জিনিস দেখতে পারেন, শান্তার আছে, শান্তার শরিয়া ফান্ড আছে, শান্তা শরিয়া ফান্ড দেখতে পারেন, বা আইডিএলসি শরিয়া ফান্ড দেখতে পারেন। এগুলো কাদের জন্য, যারা হচ্ছে কোনো স্টক নিয়ে এত পড়াশোনা টড়াশোনা করতে পারবে না খুব বেশি, বা তারা মিউচুয়াল ফান্ড কিনবে, তারা সোজা কথা, তারা মিলি মিউচুয়াল ফান্ড কিনবে। ওকে, সামনে আমরা স্টক নিয়ে আরো সেশন আমরা আস্তে আস্তে আসবো। আজকে আমরা ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড নিয়ে কিছু কথাবার্তা বললাম আপনাদেরকে। আর আমরা হচ্ছে ওপেন মিউচুয়াল ফান্ডের এখানে আমরা আগামী সেকশন আসো ক্লাসে আমি আমার পোর্টফোলিও গুলো দেখাবো যে কিভাবে আমরা প্রতি বছর শেষে কিভাবে ডিভিডেন্ড অ্যাড হয়, তারপরে এই লসে থাকি আমরা, তারপরে এই যে জিনিসপত্রগুলো আমরা যে জানি জিনিস, আমি 3 বছর 4 বছর 5 বছর যদি মেয়াদে যদি চালাই, সেক্ষেত্রে আমার কেমন রিটার্ন আসতে পারে আমার তো আগে থেকে একটা ধারণা আছে। কিন্তু যার রিলেটেড পড়াশোনা নাই সে ঘাবড়া যাবে দেখি যখন দেখবে যে নেগেটিভ, আমি জানি আমি নেগেটিভ হলে তো ভালোই, নেগেটিভ হলে তো আমি আরো বেশি ইউনিট পাবো, মানে যদি প্রাইস যদি কম থাকে তখন তো আমি আরো বেশি ইউনিট পাবো, হ্যাঁ। আর এখানে আমাদের আরেকটা ইয়ে ছিল, আপনার ধারণা যেটা ছিল সেটা হচ্ছে যে আর সরকার যখন পঞ্জি স্কিম শুরু করছে, যে প্রচুর টাকা ছাপায় লোন নিচ্ছিল, মানে আপনার হচ্ছে যে বন্ড বিক্রি করে লাস্ট 2 3 মাসে মানে সরকার 41,000 কোটি টাকা হচ্ছে যে সরকার হচ্ছে যে আপনার লোন নিছিল। তো পঞ্জি স্কিমে যে কোনো এক জায়গায় কলাপস কিন্তু করবে।
বাংলাদেশ সরকার পুরোটা হয়ে গেছিল পঞ্জি স্কিম। এটা আমাদের ধারণা ছিল 25-26 সালের দিকে এটা কলাপস করবে, এটা সম্ভব না রে, এবার টাকা ছাপায়া সম্ভব না, একটা দেশে চলতে পারে না। শেখ হাসিনা যেটি শুরু করছিল, যে সে পুরো বাংলাদেশ ব্যাংকটা নষ্ট করে দিয়েছিল, সে মোটামুটি সে, তখন আমাদের ধারণা ছিল হয়তো 25-26 সালে কলাপস করবে, কারণ এটা সম্ভব না, এরপরে আর ধরে রাখতে পারবে না, কারণ এই পরিমাণ এখানে স্ক্যামিং করছে, এই পরিমাণ টাকা ছাপাইতেছে এখানের মধ্যে। তো অনেক আগেই সেটা ফল করছে, ফল করার কারণে মার্কেট মোটামুটি ভালো দিকে যাচ্ছে, হয়তো সামনে ভালো, আমরা জানি না সামনে কি হবে, কিন্তু আমরা আশা করতে পারি ভালো কিছু হয়তো হবে। একজন বলছে যে, তো আমরা এই ক্ষেত্রে আমরা আশাবাদী ছিলাম যে ধরেন আমরা আরো 1-2 বছর যদি কন্টিনিউ করতে পারি নিজেকে, যে মানে খারাপ অবস্থায়, যে হয়তো এরপরে একটা জিনিস ভালো হবে। এরকম আমাদের ইন্টারনাল গ্রুপে আমরা এরকম আলোচনা করতেছিলাম যে ওরা যেভাবে বাংলাদেশ ব্যাংকে যা শুরু করছে, এটা 1-2 বছরের বেশি আসলে কন্টিনিউ করতে পারবে না, মুদ্রাস্ফীতি বাইরে 30-40-50% হয়ে পাকিস্তানের মতো হয়ে যেতে অবস্থা। সিপ কি অলওয়েজ ফিক্সড? আমি কোন কোন মাসে 2000, না সিপিআর ফিক্সড, হ্যাঁ ফিক্সড। আপনি কোম্পানিকে বলে দিবেন না, কারণ আহ, এক এক মাসে এক এক রকম করতে গেলে যেটা হবে, সেক্ষেত্রে আপনার এখানে এই জিনিসপত্রগুলো আপনার ওই যে প্রফিট ম্যাক্সিমাম, আপনি চাইলে 1 বছর টপ আপ করতে পারবেন, আপনি চাইলে একটু বাড়াইতে পারবেন, কিন্তু ইউজুয়ালি হচ্ছে আপনি ফিক্সড একটা অ্যামাউন্টে করা ভালো। কিন্তু এক মাসে এক এক রকম করতে পারবেন না। সেরকম হলে আপনি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড কিনবেন, কিন্তু ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড বাংলাদেশে কেনার মতো আসলে খুব বেশি নাই, এখানে স্ক্যামিং কোম্পানি বেশিরভাগই, খুব ভালো এখানে নাই আপনার এখানে। আপনি ক্লোজ এন্ড যে কিনবেন, 2023-এর দিকে পিটিও ক্লাসে বলতেন 26-এ ক্লাস করবে। হ্যাঁ নাহিদুল, হ্যাঁ আমার আইডিয়া ছিল যে 26 সালে দিয়ে, কারণ হচ্ছে যে যেভাবে হচ্ছে টাকা ছাপাচ্ছিল যেভাবে, এটা তো মানে মানুষ তো রাস্তা নামতো, অটোমেটিক রাস্তা নামতো, মানুষ ছাত্র আন্দোলন না হলে মানে রাস্তা নামতো, কারণ জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে যেত, কারণ শেখ হাসিনা পুরোই পঞ্জি স্কিম শুরু করছে। মানে সে টাকার নিডস মিলেছে টাকা ছাপায়া, মানে এই যে বন্ড বিক্রি শুরু করছিল 12.8 পাঁচে, 8 পাঁচে, তো বন্ডের টাকা, এই বন্ডের সুদটা কিভাবে দিচ্ছিল বলেন তো? এই যে বন্ডের রেট বাড়াচ্ছিল, আপনার আপনি বন্ড কিনবেন, আপনাকে 12.85% সুদ দিবে, এটা কেমনে দিবে সে, কেমনে দিচ্ছিল সে? এটা দিচ্ছিল সে টাকা ছাপায়া, দিচ্ছিল টাকা ছাপায়, ওকে সহায়তা করছিল বাংলাদেশ ব্যাংক, যে রুফ, রুফ না ওর নাম, রুফ। ও কোনো আইন কানুন কিছু না মানে ও পিএম এর কথা মতো টাকা চাপা চাপা দিচ্ছিল, তো এইটা আসলে সম্ভব ছিল না, এটা অটোমেটিক ধরে রাখতে পারতো না 26 সাল পর্যন্ত, অবস্থা খারাপ হয়ে যেত অনেক বেশি। ওকে, আজকে সেশন নিয়ে কোনো প্রশ্ন, সেশন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা?